আমার বাপের বাড়িতে আমার চুরি করে ভাত খাওয়া লাগতো। এটাই সত্য, বুঝছেন? ভাই থাকতো না, বাপ থাকতো না। আমি এমনও করছি, আসলে কি পরিস্থিতি মানুষকে অনেক কিছু করে। আমি এমনও ঘরে খাইছি, ভালো কিছু রান্না আমার ভাইয়ের বউ আমারে ঠিক মতো দিত না, তখন আমি তালা পোকা ধরে মাইরেও তরকারিতে দিতাম বা ভাতে দিতাম, তখন এই ভাত ওরা খেত না। আমার 31 বছর বয়স চলে। 31 বছর বয়স চলে। আর জন্ম জেলা কোথায়? চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী। এখন থাকছেন কোথায়? গাজীপুর। গাজীপুরে। ঠিক আছে, শুরু করেন, আপনার গল্পটা শুনি আমি, ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমার যতটুকু মনে আছে, আমি জন্মের পরে মা দেখি নেই, কিন্তু হিন্দুরা আমাকে বেশি অবহেলা করতো, মুসলিমরাই আমাকে খুব ভালোবাসতো, আর আমি দুধও খাইছি মুসলিমের। ঘটনাটা কি ছিল আমাকে এটা বলেন। আপনি হিন্দুরা মুসলিমরা এভাবে বলেন না, কারণ আমার জন্মের পরে মা মরার পরে সবাই আমাকে অলক্ষী বলতো। আচ্ছা, বলতো আমি নাকি আমার মারে খাইছি, এগুলো বলতো। কোন অন্যায় করলে বাইরা শুধু মারতো, যেটা ওই আমার মা মারা গেছে। আমি জন্ম থেকে অবহেলায় অবহেলিতই বড় হইছি, শুধু আমার বাপে আর একটা বোন আমাকে খুব আদর করতো, আর কেউই না। পরে যখন আমি লেখাপড়া করতাম, স্কুলে যাইতাম, তখনও আমাকে বেশিরভাগ মুসলিমরাই ভালোবাসতো, কিন্তু হিন্দুরা আমাকে আত্মীয় স্বজনের ভিতরে তেমন একটা পছন্দ করতো না। আচ্ছা, মানে আপনার মার মৃত্যুর কারণে? হ্যাঁ, পরে আর মুসলিমদের ভালোবাসার কারণেই, কারণ তারা বলতো তুমি তো তোমার মারে খাও নাই, তার মৃত্যুটাই ছিল এভাবে। আর হিন্দু সমাজের মধ্যে এটা একটা কুসংস্কার, এরকম আমাকে বুঝাইতো। না, এটা শুধু হিন্দু সমাজে না, এটা আমাদের পুরো সমাজের মধ্যে এটা আছে, হিন্দু মুসলিম সব জায়গাতেই আছে। আমি গ্রামাঞ্চলেও অনেক সময় এটা দেখেছি। জন্মের সময় সন্তান হওয়ার পরে যদি মা মারা যান, তাহলে সেই সন্তানকে ব্লেম করা হয়, এটা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু এটা কুসংস্কার, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে আমরা দেখব না, বাট আপনি যেটা বলেছেন সেটা আছে। হ্যাঁ, কিন্তু আপনি আপনার জীবনে যেটা ফেস করেছেন সেটাই আপনি এখানে বলছেন। সুতরাং প্রিয় শ্রোতা, ওনার বলার জায়গাটাকে আপনারা ওইভাবে নেবেন। হ্যাঁ, বলেন। আর বোনেরা থাকতো মাসির বাড়িতে, মা মরার পরে এক একজন এক এক জায়গায় থাকতো। ঘরে আমার ভাইয়ের বউ ছিল। তো এগুলো কি আপনার নিজের মেমোরি থেকে, নিজের স্মৃতি থেকে বলতেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো তখন আপনার বয়স কত? তখন আমি ছোট ছিলাম, গত 4-5 বছর, যখন আমার এগুলো মনে থাকে। আমাদের ঘরে ধান চাউলের অভাব ছিল না, কিন্তু আমি বাতে কষ্ট করছি ছোট থেকেই। খাওয়া দাওয়া। বাবা কি করতো আপনার? বাবা আমার গাছের ব্যবসা করতো, থাকতো না সব সময়। আচ্ছা, তো যার কারণে বাতে কষ্ট করছি আমি বাপের বাড়িতে। বহুত কষ্ট। আমার ভাইও মারতো, ভাইয়ের বউও মারতো। আমার কোনো মানুষ মাত্রই তো ভুল, হয়তো ওই সময় ওটা বুঝতাম না, এখন তো বড়, এখন বুঝি। সে ভুলগুলো আমার কখনো বাপের বাড়ি থেকে ভাইয়ের বউ মাপ করতো না। যে আমি একটা কাজ করতে গেলাম বা একটা ভুল হইলো, আমার মায়ের খাওয়াই লাগতো, তখন আমি খুব ভয়ে ভয়ে আতঙ্কে থাকতাম। আচ্ছা, পরে যখন আমি বড় হই, আমার হাই স্কুলে লেখাপড়া করি, এই কষ্ট নিয়েই ছোট থেকে আমি বড় হয়েছি। যখন আমি হাই স্কুলে লেখাপড়া করি, ক্লাস 9-এ পড়ি, তখন আমি একটু দেখতে শুনতে অন্যরকম ছিলাম, সবাই শুধু বিরক্ত করতো আমাকে। পরে আমার এই মৌলভী স্যারের মেয়ে ছিল আমার বান্ধবী, ও শুধু আমাকে ইসলাম সম্বন্ধে বুঝাইতো। কোন ক্লাসে থাকা অবস্থা এটা? ক্লাস 9-এ থাকা অবস্থা। ওকে। ও শুধু আমাকে ইসলাম সম্বন্ধে বুঝাইতো, আর শুধু বলতো কলমা শিখ, বা প্রথম কলমা, দ্বিতীয় কলমা, এগুলো আমারও বলতো, আমারও ভালো লাগতো শুনতে। আমি অনেক সময় আমাদের হাই স্কুলের মধ্যে একটাই সিস্টেম, যখন এই ধর্মঘণ্টা হয়, তখন হিন্দু ধর্ম আলাদা এক জায়গায়, ইসলাম ধর্ম আলাদা এক জায়গায়। তো আমি বেশিরভাগ ওই ইসলাম ধর্ম ক্লাসে চলে যাইতাম, আমার ভালো লাগতো। ওখানে গজল বলতো বা আরবিগুলো কেমন জানি শুনতো, আমার ভালো লাগতো। পরে আমি ওখানে যাইতাম, এজন্য অনেকবার স্কুলে মাইরও খাইছি। আর আমার কথাবার্তায় বা চলে কিভাবে জানি আমার বাপ ভাই সবাই বুঝতে পারছে যে আমি ইসলাম ধর্মের প্রতি আমার একটা আমি আকৃষ্ট হয়ে গেছি। তখন আমাকে আমার ভাই বোন, বাবা জীবনও মারে নাই, বাবা আমাকে অনেক মারছে আমাকে। তখন আমি আমার বাপের সাথে জিদ করছিলাম
যে আমি যদি তোর মেয়ে হয়ে থাকি তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে মুসলিম হয়ে আমি তোরে দেখাবো, এ কথা বলছি আমি আমার বাবারে। আমি ঠিক 1 সপ্তাহ পরে আমি আমার বাপরে বাড়ি থেকে পলাইয়া চলে গেছি। চলে আমাকে ক্লাস 9 এ পড়েন তখন আপনি? হ্যাঁ, তো আমাকে একটা বোরকা দিছে, আমার নাম বলা যাবে না, আমাদের এক হুজুরে একটা বোরকা দিছে, হাত মৌজা দিছে, পা মৌজা দিছে, মুখ বাঁধতে জানি না আমি, মুখটাও বাঁধতে দিছে ওনারা, বলছে তুমি গাড়িতে উঠলে কুলে ফেলাইও। পরে আমি ওখান থেকে উনি 800 টাকাও দিছে আমাকে। আমি বলছি স্যার আমি এখানে থাকলে আমাকে মারবো, আমি আরও মার খাবো। পরে উনি আমাকে টাকা দেয়, পরে আমি পলাইয়া চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় আসি 2002 সালে। এই মাদ্রাসার খোঁজ পান কিভাবে আপনি? আমাকে বলছে একজনে। কি বলছে আপনাকে? উনি বলছে তুমি যদি কোনো মাদ্রাসায় যাও তাহলে তুমি মুসলিম হইতে পারবা। আচ্ছা, তো এই মাদ্রাসার খোঁজ উনি দিয়েছিল আপনাকে? উনি দিয়েছে। আর এই হুজুরের খোঁজটা আপনি পেলেন কিভাবে? উনি আমাদের স্কুলের টিচার। ও, স্কুলের টিচার ছিলেন। ওনার মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক ছিল? হ্যাঁ, নামটা বলা যাবে না। ঠিক আছে, প্রয়োজন নেই, হ্যাঁ বলেন। পরে আমি ওনার মাধ্যমেই এই জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় 2002 20 আগস্টে আসি। 2002 সালের 20 আগস্ট? 20 আগস্টে আসি। ওখানে মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরি ছিল। আমি মাদ্রাসার গেটে দাঁড়াইছিলাম, অনেককে জিজ্ঞেস করছি যে আমি এই মাদ্রাসায় কিভাবে যাব। তখন ওনারা মহিলারা শিখিয়ে দিছে যেখানে তো মহিলা যাওয়া যায় না। আমি তো যাব, কারণ আমাকে অনেকেই বলছে ওনার হাত থেকেই তুমি মুসলিম হইতে পারবা। পরে আমি মাওলানা জালালউদ্দিন আল কাদেরির কাছে যাই। পরে আমি ওই মাদ্রাসার গেটে অনেকে বলছে যদি আপনি আঞ্জুমান অফিসে হুজুরের রুমে যাইতে পারেন তাহলে আপনি মুসলিম হইতে পারবেন, নাইলে পারবেন না। আচ্ছা। অনেক মুরব্বী বলছে দেখো তুমি একটা যুবতী মহিলা, তুমি যত দ্রুত সম্ভব তুমি ওনার সাথে দেখা করো, হয়তো রাইতে থাকারও একটা ব্যবস্থা তোমার হয়ে যাবে। তখন আমি এই হুজুরের কাছে যাইতে চাইলে সিকিউরিটি আমাকে বাধা দেয়, গেটে সিকিউরিটি আছে, দারোয়ান। তখন আমি ওই দারোয়ানের কথা শুনি না, উনি তার মহিলার গায়ে হাত দিবে না যেহেতু মাদ্রাসা। তখন আমি ডাইরেক্ট প্রিন্সিপাল স্যারের রুমে চলে যাই। স্যার না, ওনাকে আমি এখন আব্বা ডাকি। ওনার রুমে চলে যাই, ওনার রুমে গিয়ে আমি বসি। পরে উনি আমাকে বললো তোমাকে তো, তুমি কে? আমি পরিচয় দিয়েছি যে আমি হিন্দুর মেয়ে। ও তোমার পোশাক আশাকে তো বোঝা যায় না যে তুমি হিন্দুর মেয়ে। পরে আমি বলছি যে না আমি হিন্দুর মেয়ে, আমি সনাতন ধর্মের, আমার বাবার নাম হচ্ছে গণেশচন্দ্র তালুকদার, আমি সনাতন ধর্মের, আমি হিন্দুর মেয়ে। পরে উনি বসতে দিল। উনি বসতে দেওয়ার আগে আচ্ছা আপনি এখন যান। তখন আমি ওনাকে বললাম দেখেন অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসাতুল, এটা সব ধর্মেই বলে। আমি অনেক কষ্টের বিনিময়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনার কাছে আসছি। এখন আপনি যদি আমাকে এখানে না রাখেন হয়তো আমার রাতে থাকার স্থানটা আমার হবে না। তখন এই মাওলানা জালালউদ্দিন আল কাদেরি আমার এই কথা শুনে আমি বাহির হয়েছি। উনি এদিকে আসো মা, বসো। তখন ওখানে আমি বসছি যেখানে কখনো কোনো মহিলা বসতে দেয় না। উনি দেখছে যে আমি না খাওয়া, পরে উনি আমার জন্য গরুর গোস্ত দিয়ে ভাত আনছে, ওখানে আমাকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে। তখন আমি বুঝতে পারছি উনি হয়তো এটা আমাকে একটা পরীক্ষা দিছে। ইনশাল্লাহ আমি গরুর গোস্ত দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠছি। উঠার পরে ওই রুমের মধ্যে বাথরুম আছে, একজনে বলছে যে আপনি এদিকে আসেন। তখন উজু কিভাবে করা লাগে উনি আমাকে দেখাইয়া দিছে, আমি উজু করছি। পরে উজু করার পরে যে জায়গায় আমি ভাত খাইছি ওই জায়গায় আমাকে বসাইয়া 5 কলমা উনি ওখানে পড়ছে, আমাকে পড়াইছে। পড়ার পরে আপনি আজকে থেকে মুসলমান, আর আপনার নামকরণ হয়েছে উম্মে সালমা। আচ্ছা। আমার নাম উম্মে সালমা মাওলানা জালালউদ্দিন আল কাদেরি, উনি আমার বর্তমান পিতা। কোর্টে বিডে পরে উনি আমার আব্বা। তখন আমি ওনাকে বলছি যে দেখেন আপনি আমাকে একটা এবিডেভিট দিয়ে দেন, এবিডেভিট দিব আমি। পরে এবিডেভিট দিতে বলছি ওনাকে। তখন উনি আমার দিকে চেয়ে রইছে যে এবিডেভিট কেন? আমি এবিডেভিটটা যদি আপনি আমাকে দেন, আমি তো মোটামুটি লেখাপড়া যতটুকুই করছি, এবিডেভিটটা দিলে আপনার জন্য নিরাপদ, আমার জন্য নিরাপদ। কারণ আমার বয়স কম, আমার মা তো নাই, বাবা বলবে, আমার ভাইয়েরা বলবে আপনারা আমাকে জোর করছেন, আর যেহেতু আমার কারোর সাথে কোনো সম্পর্কও নাই। তখন মাওলানা আরো হুজুর আছিল, মেয়েটা ভালো কথা বলছে। তখন 2002 21 আগস্ট চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় চট্টগ্রাম কোর্টে আমি এবিডেভিট দিই 2002 21 আগস্ট। পরে ওখানে লোক আমাকে বিয়ের প্রস্তাব দিছে, আমি
না করছি, কারণ আমি না করছি এজন্যই আমি চিনি না জানি না বা আমার ভালো লাগছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখানে আমাকে বিয়ে বসতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, কিন্তু আপনি কি একটা জিনিস থাকে না যে ধর্মান্তরিত হলেন ঠিক আছে, কিন্তু আবার তো বাবার কাছে ফিরে যেতে হবে। ক্লাস 9-এ পড়েন, আপনি কি খাবেন, কই থাকবেন, কি করবেন, এসব চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে কাজ করছিল সেই সময়টাতে, নাকি একেবারেই চিন্তা ছিল না? ওটা আমার ভিতরে ছিল না, কারণ আমার শুধু তখন একটাই কেমন জানি আমি জানি না, আমার মাথার মধ্যে একটাই শুধু তখন কাজ করছে যে আমি মুসলিম বা এই পরিচয়টা আমি কখন দিব, এটাই বাস্তব। আচ্ছা, আমি মুসলিম, আমি এই পরিচয়টা কখন দিব। আসলে যারা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, এবং আপনি যে বয়সের গল্প বলছেন এটা, আমি যেহেতু ইসলাম ধর্ম বিশ্বাসী, আমি একজন মুসলিম, সুতরাং সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে যেভাবে ব্যাখ্যা করব যে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, নিঃসন্দেহে। জি বলেন। যারা বিয়ে ছাড়া বা কারোর সাথে সম্পর্ক ছাড়া মুসলিম হতে চায়, আসলে তাদের ভিতরে আল্লাহ এমন একটা মানে মাথার মধ্যে এমন একটা ইয়া দেয় যে সে আসলে তখন যতক্ষণ না পর্যন্ত সে মুসলিম হবে ততক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে কেমন যেন একটা ট্রমা হিসেবে কাজ করে। মানে আপনি নিজে এটা অনুভব করেছেন? জি, আমি এটা নিজেই অনুভব করছি, কারণ আমি যখন মুসলিম হয়েছি আমাকে কেউ জোর করে নেই বা আমাকে কেউ বলেও নেই, কেমন জানি আমার মনেই চাইছে যে আমি মুসলিম হই। এবং এরপরে কি হবে না সব কোনো চিন্তা নেই। না, ওই চিন্তাটা বলছিলাম যে আল্লাহ আপনাকে, এটা একটা বিশেষ শক্তি আমি মনে করি, আপনাকে আল্লাহ হয়তো সেই জিনিসটা দিয়েছিলেন। হ্যাঁ বলেন। তারপর পরে ওই দিন এক সপ্তাহ মতো আমি ওই মাওলানা জালালউদ্দিন আল কাদেরির বাড়িতে ছিলাম। টাকা খাওয়া, আমাকে কিছু কাপড় চোপড় দিছে, আর 20,000 লোক আমার জন্য দোয়া করছে। জামিয়া আহমদিয়া সুনিয়া, জি ওই মাদ্রাসার। তখন মাওলানা জালালউদ্দিনের কাছে মানে আব্বা হুজুরের কাছে আমার একটা বিয়ের প্রস্তাব গেছে যে মেয়েটাকে আমি বিয়ে করব, উনি একজন হুজুর, সোনালী ব্যাংকে চাকরি করে। তো ইন দ্য মিন টাইম কোনো ধরনের খোঁজ খবর হয়নি আপনার বাড়ি থেকে? কোথায় গেল, কি করলো? হ্যাঁ হয়েছে, এটা পরে হয়েছে। আচ্ছা, মানে বিয়ে শাদীর প্রস্তাব আগে এসছে? হ্যাঁ আগে আসছে। তারপর কিন্তু আপনার যিনি আব্বা হুজুর তিনিও কি বাড়িতে যোগাযোগ করেননি আপনার? না, উনিও যোগাযোগ করেননি। আচ্ছা ঠিক আছে। তারপর পরে এই যখন বিয়ের প্রস্তাবটা আসছে ওটা আমি প্রত্যাখ্যান করছি যে আমি বিয়ে করার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। তারপর আঞ্জুমান অফিস থেকে আমাকে কিছু টাকা পয়সা দিতে চাইছে, আমি সেটাও প্রত্যাখ্যান করছি, কারণ আমি মুসলিম হব বা আমাকে কেউ টাকা পয়সা দিবে আমি এই লোভে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনুদান আমার লাগবে না, কারণ আমি এই সময় ইয়ং, আর টাকা পয়সাগুলো দিয়ে আমি কি করব, ওই অতটুকু ইয়া আমার ছিল না। আচ্ছা, পরে আমি মাওলানা জালালউদ্দিন আল কাদেরিকে বলছি যে আব্বা আমি চাকরি করব, যদি আপনি অনুমতি দেন। লেখাপড়ার কি হলো ওই সময়? ক্লাস 9 না, আমি আর পড়ি নাই, ওনারা পড়াইতে চাইছে, আমি পড়ি নাই। আচ্ছা, তখন আমি বলছি আমি চাকরি করব। তুমি তো লেখাপড়া বেশি করো না, তুমি কি চাকরি করবা? তখন আমি বলছি কি, এই যে ওখানের এক লোক কিভাবে জানি এই বিজিএম এর একেএম ফজলুল হক স্যার, ওনার ফ্যাক্টরির মধ্যে ওনার এক ভাই থাকে, সম্ভবত বাবুল স্যার ওনার নাম, ওনার সাথে পরিচয় আছে। তখন আমি বলছি যে আমি চাকরি করব। কই ইসলাম গার্মেন্টসের বা ইসলাম চাকরি এটা ইয়া করে না, এলাও করে না। তখন আমি বলছি যে না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। তখন ওনাদেরকে আমি অনেক বোঝানোর পরে ওই মাদ্রাসার এক হুজুরের মাধ্যমে ওই ফ্যাক্টরির মালিকের ভাইয়ের কাছে আমি আসি। আচ্ছা, আসার পরে ওনাকে আমি বলছি যে স্যার আমি চাকরি করব, যদি আপনি আমাকে চাকরি দেন। তখন ওনারা আমাকে ওখানে চাকরি দিছে, এই 15 দিন মতো হেড অফিসে আমাকে ট্রেনিং দিছে যে ভালো একটা, কিন্তু আমার অনেক ভুল ছিল কাজে, ওগুলো প্রথম তো খুব স্বাভাবিক, অনেক ভুল ছিল আমার, ওয়ার্কারদের সাথে কথা বলতে জানতাম না বা অনেক ভুল ছিল। আমার যত ভুল সব মাপাইয়া যাইতাম আমি। আচ্ছা, আর পিএম ছিল হিন্দু, এটাই ছিল আমার একটু প্রবলেম। পিএমটা ছিল হিন্দু, তবে হিন্দু হলেও কিন্তু আমি ওনার কাছে কখনো হার মানিনি। উনি আমাকে অনেক শাস্তি দেওয়ার চেষ্টা করতো, কিন্তু উনি পারতো না। সরাসরি মালিকের ভাইয়ের কাছে আমি চলে যেতাম, স্যারের কাছে, স্যার এই প্রবলেম হয়েছে। উনি একদিন ডেকে এই পিএম এর বলছে ও যেমনে চাই এমনি আপনি ওকে সুযোগ দিবেন। এরপর থেকে আমি 2 মাস কষ্ট হয়েছে, তখন কিন্তু আমি মোটামুটি সব কিছু বুঝা ফেলাইছি, গার্মেন্টস সম্বন্ধে বা অনেক কিছু বুঝে ফেলছি আমি। তো ওখানে বিয়ে হয়, আমার স্বামীর সাথে আমার পরিচয় হয়, তখন 2003 সাল চলে। জি,
আমি মেয়েদের সাথে থাকতাম, নামাজ পড়তাম, এই এমনি যাই নামাজ বিছাইতাম। সবাই যেভাবে নামাজ পড়ে, কেউ নামাজ পড়লে আমি তখন বলতাম যে আমার জন্য একটু দাঁড়াও, আমি নামাজ পড়বো। তখন ওই যাই নামাজ নিয়ে আসতাম। উনি যেভাবে যেভাবে হাত বাঁধে ওভাবে বাঁধতাম, উনি যেভাবে রুকু সিজদায় যায় আমি ওভাবেই যাইতাম। আমি জানতাম না, হ্যাঁ, মনে মনে শুধু আল্লাহ আল্লাহ বলতাম, আর কোনো সূরা জানতাম না। মাশাআল্লাহ, এটা ঠিক কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে ওখানে যে ভাড়া থাকতাম, ওখানে আমার স্বামীর সাথে আমার পরিচয় হয়। মানে তখন তার স্বামী ছিল না, তখন আলটিমেটলি কোন একটা ছেলের সঙ্গে আমাকে আপা ডাকতো। আচ্ছা, পরিচয়টা কিভাবে হয়, কিভাবে আপনারা সম্পর্কে জড়ালেন একটু? আমি 18 নম্বর রুমে ছিলাম, উনি 19 নম্বর রুমে ছিল। আচ্ছা। তারপরে উনি রান্না করে ওখানে বসতো, আমাদের যখন বন্ধ থাকতো তখন ওনার সাথে উনি কথা বলতো আমার সাথে। একদিন 20টা টাকার প্রয়োজন ছিল, আমি আমার হাজব্যান্ডের কাছে চাইছিলাম, উনি দিছে 20 টাকা থেকে আমাদের সম্পর্কটা। আচ্ছা। পরে পরবর্তী এই টাকা দিতে যাই, উনি নেয় না। আর ওনার সাথে বেশ আমি 1-2 মাস কথা বলার পরে আমি যতদূর বুঝছি যে একজন ভালো মানুষ হিসেবে যতটুকু সততা থাকা উচিত, ইমান থাকা উচিত, এগুলো তার মধ্যে আছে। ওনার নাম হচ্ছে শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম। পরে ওনার সাথে আমার সম্পর্ক চলে অনেক দিন, প্রায় 6-7 মাস সম্পর্ক হয়। তো এই বেশিরভাগ আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি। উনি আমাকে ওই সময় কলমা তো আমি পারতাম, সূরা শিখাইছে। তারপরে আলহামদুলিল্লাহ সূরা শিখাইছে। ওই যে পাশাপাশি রুম, তো বসে আমি আমার রুমে বসতাম। এই সময়ও কি আপনার বাড়িতে যোগাযোগ হয়নি, কেউ খোঁজ খবর নেয়নি? ওনারাও আমাদের বাড়িতে, আমার ভাই বোনেরা আমার ফ্যাক্টরির গেটে গেছে। আচ্ছা। ও ফ্যাক্টরির গেটে গিয়ে তখন তো আমার অতীতগুলো আমি তাদেরকে তুলে ধরছি। আচ্ছা। আমি বলছি, যখন আমাকে 1 প্লেট ভাত মাইপে 1/2 প্লেট ভাত দিত, তখন কই আসিলি তোরা? আমার সবসময় চুরি করা লাগতো ঘরের ভাতের পাতিল, আমি সবসময় চুরি করতাম ঘরে। আমার বাপের বাড়িতে আমার চুরি করে ভাত খাওয়া লাগতো। এটাই সত্য, বুঝছেন? ভাই থাকতো না, বাপ থাকতো না। আমি এমনও করছি, আসলে কি পরিস্থিতি মানুষকে অনেক কিছু করে। আমি এমনও ঘরে খাইছি, ভালো কিছু রান্না আমার ভাইয়ের বউ আমারে ঠিক মতো দিত না, তখন আমি তালা পোকা ধরে মাইরেও তরকারিতে দিতাম বা ভাতে দিতাম, তখন এই ভাত ওরা খেত না। ওই জায়গা থেকে এগুলো ফলাইয়ে দিয়ে পরে এগুলো আমারই খাওয়াইতো, কারণ আমি জানি যত বা উচ্ছিষ্ট খাবার, হ্যাঁ, ওগুলো আমার ভাইয়ের বউ দিত, কিন্তু আমার ভাই বুঝতো না। আর ভাই বুঝলো কি বলবে, ভাই ঘরে একটা ভালো কিছু খাবার আনলে চুরি করে ভাইয়ের বউরে দিত। মানে আপনি তেলাপোকাটা এই কারণে দিতেন যাতে খাবারটা আপনাকে দেয়? হ্যাঁ। আর আমার ভাইয়ের ভালো মন্দ যত খাবার আনতো ভাইয়ের বউরেই দিত ঘরের মধ্যে। ভাইয়ের বউ চুরি করে খাইতো, কিন্তু কখনো আমারে দেয় নাই। দেখেন, আমি একজন নারী, বিবাহিত, আমারও ননদ আছে, আমি কখনো আরেকজন নারীর নামে মিথ্যা বলবো না, কিন্তু আমার এই কাজগুলো আমার ভাইয়ের বউ করতো, আমাকে দিয়ে করে সব কাজ করাইতো। আমি বহুত কষ্টে আমি তাদেরকে ত্যাগ করছি, আমার চুল পরিমাণ কষ্ট হয় নাই, কিন্তু এখন কষ্ট হয়, কারণ এখন যে একটা বিপদে পড়ছি আমি এখন বুঝি আমি। তবে আমার যে ভাই বউ আমাকে সব সময়ের জন্য মারধর করতো, কষ্ট দিত, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। পরে যাই হোক, আমার হাজব্যান্ডের সাথে যখন আমার পরিচয়টা হয়, তো ওরা এসে যোগাযোগ করার পরে কি হলো, আপনি ফিরাই দিলেন? তারা যখন ফ্যাক্টরির গেটে আসতো, এসে আমার ভাই একদিন আমার হাত ধরছে, আমি ধাক্কা দিয়া বাইরে ফালাইয়া দিছি। তখন আমি বলছি যে আমি তোরে চিনি না, কই আসিলি? যখন আমাকে সকাল থেকে এই অনেক সময় স্কুলে যেতে দিত না, আমার কাজ করাইতো, ভাইয়ের বউ চেয়ারে বসে বসে আমার হুকুম দিত। আমি ছোট মানুষ, আমাকে এমনও হয়েছে যে কল চাপতে পারি না, আমি যে চাপ কলটা আমি চাপতে পারি না, কারণ আমার বয়স যে কল শক্ত ছিল। আমার ভাইয়ের বউ কী করতো, সবসময়ের জন্য আমাকে দিয়ে কল চাপাইতো। তখন আমি কি করতাম, যদি কল না চাপতাম, তখন ভাইয়ের বউ বলতো যে, আমার বদি বলতো, তো দাদা এলে কিন্তু আজকে বিচার দেবো, তুই পানি এনে দেওস নাই। তখন ওই পেট দিয়ে কলের ধরে আমি শক্ত করে মানে চাপ দিয়ে আমি কল চাপতাম, এই জন্য আমার পেটে কিন্তু এই নাড়ি বুড়ি সব মানে শক্ত হয়ে গেছিল, এই জন্য আমার বাবা আমাকে চিকিৎসা করাইছে। আর যখন আমার বোনেরা সবাই জানছে, আমার মামার বাড়ির মধ্যে জানছে, ফ্যামিলি থেকেও সবাই আইসা, তখন আমার ভাইয়ের বউ ওর একটা চাপ দিছে যে ও ছোট মানুষ, ওর এত বড় কলসিটা কেন দেও? আমিও বয়ে বয়ে আনতাম, নাইলে মার খাবো।
তখন আমার ভাইয়ে বড় একটা লাঠি দিয়ে ভাইয়ের বউরে মাইরা মাথা ফাটাইয়া ফেলাইছিল, অনেক বড় মাথা ফাটছিল। এই সময় চেয়ারম্যান পর্যন্ত দেখতে আসছিল। যদি আমার ভাইয়ের বউরও পরবর্তী শিখাইয়া দিছে আমার ভাইয়ে। ঠিক আছে, তো আপনি ফেরত দিয়ে দিলেন, তারপরে আপনার ফ্যাক্টরির সামনে থেকে ওনারা কি রিটার্ন চলে গেল? মানে আপনাকে তো নিতেই আসছে। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, ওই সময় কি জানালেন ওদেরকে যে আপনি মুসলমান হয়ে গেছেন? হ্যাঁ, জানতো, এটা পরবর্তী জানছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি যার কথা বলছিলেন যে আপনার পরবর্তীতে যিনি হাজবেন্ড হয়েছেন তার সাথে সম্পর্কের বিষয়টা। জি, পরে যখন আমার স্বামীর সাথে আমার পরিচয় হয় তখন তারে আমার ভালো লাগে। ভালো লাগলেই সে আমাকে সূরা শিখাইছে, বা মা বাপ সম্বন্ধে তার মানে যথেষ্ট ভক্তি, আর তার মা বাবাও খুব ভালো, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো। তখন আমি আমার স্বামীকে নিজেই প্রস্তাব দিছি। আমার স্বামী শুধু আমাকে বারবার বলতো যে আপনি একটা ভালো ছেলে দেখে বিয়ে করেন। তখন আমি আমার স্বামীকে বলছি যে আপনাকেই তো আমার ভালো লাগে, আমি ভালো ছেলে আর কই দেখব। তখন সে একটা টেক্সটাইল মিলে চাকরি করতো, সুতার মিলে, আর টিউশনি করাইতো। আচ্ছা। তো আমার স্বামী বলছে ঠিক আছে, আপনি যদি বিয়ে বসেন বা বিয়ে করতে চান, আমাকে যদি আপনার ভালো লাগে আমি আপনাকে বিয়ে করব। তখন আপনি করে কথা বলতাম আমরা। আচ্ছা। তখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চট্টগ্রাম ওই যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় যাই শুক্রবারে। ওখানে গিয়ে মাওলানা জালালউদ্দিন আল কাদেরী সাহেব, বর্তমান যে উনি আমার পিতা, ওনাকে আমি বলি। বলার পরে উনি বলছে ঠিক আছে, যদি তোমরা দুজনকে ভালোবাসো তাহলে তোমরা একটা শুভ দিন থেকে বিয়ে করে ফেলো। আর আমার বিয়েটা তখন মাদ্রাসা থেকে দেওয়া হয় নাই। আচ্ছা। তখন আমি বদারাট কাজী অফিসে আমার স্বামী তার মানে পরিচিত সবাইকে নিয়ে ওখানে গিয়ে আমি বিয়ে করি। আচ্ছা। বিয়ে করার পরে আমি কাবিননামা কি বুঝতাম না। কাবিন যদিও কম দিছি, বুঝতাম না আমি কাবিননামা, এখন বুঝি। পরে বদারাট কাজী অফিসে বিয়ে হয়, তখন সুন্নিয়া মাদ্রাসায় আমরা দুইজন যাই, হুজুরদেরকে জানাইতাম। তখন আমার স্বামীকে তারা আঞ্জুমান অফিস থেকে এককালীন কিছু টাকা পয়সা দিতে চাইছে। তখন আমি না করছি, আমি তুমি যদি টাকা পয়সা নাও আমি তোমার ঘর করব না। আমার স্বামীও বলছে যে আমার টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা কেন নেননি আপনারা? আপনাদেরকে তো সাহায্য করতে চাইছে। আমি আসলে টাকা পয়সাগুলো দিয়ে কি হবে অতটুকু জ্ঞানটা তখন ছিল না। তখন এটাই আসছিল যে আমরা দুজনেই তো চাকরি করি, যেভাবেই হোক দাঁড়িয়ে যাব, মানুষের সাহায্য কেন নিতে হবে। হ্যাঁ, তখন এটা একটা লজ্জা লাগে বা শরম পাইতাম। কেউ যদি টাকা হাততো তখন মানে শরম পাইতাম আমি, এটা ছোট থেকেই লজ্জা লাগতো। তো তারা টাকা পয়সাগুলোর জন্য দিতে চাইছে। আমাদের নতুন বিয়ে হয়েছে বা আমাদের ঘরে তো কিচ্ছু নাই, নতুন সংসার, অনেক কিছুর প্রয়োজন, এজন্যই তারা দিতে চাইছে। তবে একজন লোকে দিছে এগুলা, ওখানের স্থানীয় দুইজনে মিলে, ফার্নিচারের ছিল, মিলা ছিল, তারা দুইজনে মিলে আমাদেরকে একটা খাট, একটা আলনা, তারপরে আরো না একটা খাট আর একটা আলনা দিছিল, লেপ তোষক দিছিল। এতটুকুই আমি ওনাদের কাছে পাইছি। আচ্ছা। তারপরে আমাদের বিয়ের 15 দিন পর্যন্ত আমরা দুজন আলাদা ছিলাম, একসাথে ছিলাম না। আমি বলছি তোমার সাথে তোমাকে ভালো লাগছে, আমি বিয়ে করছি, কিন্তু তোমার গার্জিয়ান নিয়ে আসো। যেহেতু আমি গার্জিয়ান ছাড়া বিয়ে বইছি। তখন আমার শ্বশুর আসে, আইসা আমাকে দেখে পছন্দ করছে, আমাকে টাকাও দিছে আমার শ্বশুর, এই সময় 500 টাকা। তো মাইনে নিছে আমার শ্বশুর। পরে বলে যে বউ নিয়ে তুমি দেশে যাইও। তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে দেশের বাড়িতে যাই। আচ্ছা। গেলে আমাকে ওখানে ওরা হিন্দুদেরকে মালাউন বলে, শ্বশুর মানে ওই দেশেই মালাউন বলে। তো মালাউন কারে বলে এটা কিন্তু আমি বুঝি না। তারপরে আমি দেখতাম কি আমার বাসুরের বউ আমাকে মালাউন বলে মানে সব সময়ের জন্য বকা দিত। আমি বুঝতাম না, বকা দিত মানে আমার শাশুড়িরে বলতো যে একটা মালাউন আনছে, কোনো কাজ জানে না, এরকম করে বকা দিত, এরকম করে কথা বলতো। তখন আমার স্বামী এই কথাটা বাহিরেতে শুনলে সে ভিতরে যাই। ভিতরে গিয়ে আমার শাশুড়িরে বলে যে মা, ওটাও তোমার ছেলে, আমিও তোমার ছেলে, আমার ভালো লাগছে, আমি তার বিয়ে করছি। তোমার বড় ছেলের বউ যেগুলো কই এগুলো যদি ও বুঝে তাইলে কি হইব? এটা আমার স্বামী আমার শাশুড়িকে বলে। তখন পর্যন্ত আপনি এই ডাক্তার মানে বোঝেন না? না, আমি বুঝতাম না। যখন আমার স্বামী এই কথা বলছে না তখন আমি টনক নড়ে গেছে। তখন আমি শুনতেছি, খানটা খাড়া করে শুনতেছি। তখন আমার স্বামী আমার রুমে যখন আসছে তখন আমি বলছি যে দাঁড়াও, কি বলছে? মালাউন কারে বলে তুমি এখন আমারে বলবো।
একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমাদের কি বলা যেতে পারে, একেবারে সমাজ চরিত্র যেটাকে বলে, প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছেন তাদের ভেতরের জীবনযাপনের যে প্রক্রিয়া, এই শব্দ বলে ডাকা বা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলোর আসলে দায় ধর্ম নেয় না। কারণ সকল ধর্মই বলে মানুষকে ভালোবাসতে, মানুষকে শ্রদ্ধা করতে, মানুষকে শ্রদ্ধা করে পুণ্য কামাতে, সকল ধর্মই বলে এই কথাটা। কিন্তু আমাদের এই যে জাতিগত বিভেদ বা ধর্মীয়গত বিভেদ বা সাম্প্রদায়িক মনোভাব, এগুলোর একটা খুব শক্তিশালী চরিত্র কিন্তু আমাদের জীবনযাপনের মধ্যেই আছে। আমরা যখন কোনো ব্যক্তিগত আক্রোশের মধ্যে চলে যাই তখন এই চরিত্রগুলো ফুটে ওঠে। আমরা যাকে ইচ্ছা বকা দিচ্ছি, যেভাবে ইচ্ছা বকা দিচ্ছি, আমাদের রাগ প্রশমন হচ্ছি, কিন্তু এটা মনে রাখছি না যে যেই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি কাউকে, ওই জিনিসটা আমার কাছ থেকে আমাকে রিল্যাক্স করলেও আমি কিন্তু কাউকে আমাকে পরবর্তীতে আক্রমণ করার জন্য এরকম একটা কোনো জিনিস তার কাছে জমা দিলাম। মানে বিষয়টা এরকম, ধরেন আপনি কাউকে বকা দিচ্ছেন বা যে কোনো কিছু বলে হিট করছেন, আপনার ভালো লাগছে, এতে আপনার একটু রাগটা প্রশমন হচ্ছে, কিন্তু আপনি কিন্তু তার পরক্ষণে চিন্তাগ্রস্ত, কিংবা আপনাকে অবশ্যই টেনশনে থাকতে হবে এই কারণে যে এই রাগটা কিন্তু আমি ট্রান্সফার করে আরেকজনের কাছে দিলাম, এবং সেটা কোন দিকে রূপ নিবে আপনি কিন্তু জানেন না। এটা কিন্তু নিজের কাছে রাগ গোপন রাখার চাইতেও ভয়াবহ অবস্থা। সুতরাং এই জন্যই দেখবেন যে ওয়াইজ ম্যানরা এই কথাটা বলে যে আপনি রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। অনেক সময় গাড়ির পেছনে সুন্দর করে লেখা থাকে। কারণটা হচ্ছে রাগ যতক্ষণ আপনার কাছে আছে, কষ্ট যতক্ষণ আপনার কাছে আছে, বা কারোর প্রতি ক্ষোভ যতক্ষণ আপনার কাছে আছে, সেটা নিয়ন্ত্রণ আপনার কাছে আছে। কিন্তু আপনি যখন প্রকাশ করে ফেললেন, আপনি যখন বলে বকে, আমার ভিতরে তো এমনি কষ্ট, যে জন্ম থেকে আমি কষ্ট পাইয়া বড় হইছি। কিন্তু আমার স্বামীর কাছে যখন বিয়ে হয় তখন আমি বাতে পানিও কষ্ট করি নাই। আমার স্বামী কখনো কোনো কিছু খাবার দাবার আমার কাছে হিসাব নিত না। পরে তখন আমি ঘরে এসে প্রতিবাদ করি নাই। তা আমার শাশুড়িকে বলছি যে মা একটা কথা বলি। কই বলো। আমি কইছি আমি কিন্তু মা দেখি নাই জীবনে, আমি এই জীবনের প্রথম কিন্তু আপনাকেই মা বলে ডাকছি। আমার শাশুড়ি তখন কান্না করছে। তখন আমি বলছি যে মা, মানুষে বলে যে শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু আমি মনে করি যে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। আমাকে যদি কেউ কোনো কিছু বলে আপনি এটার প্রতিবাদ করবেন, এটা আমার শাশুড়িকে আমি বলছি। পরে আবার যেদিন তার একদিন কি 2 দিন পরে সে আবার বলে, আমি না কোনো কাজ জানতাম না ওই দেশের, মানে বড় বড় পাতিলে ভাত রান্না করে এটি কিভাবে মার গালে। আমার ভিতরে তখন একটাই চিন্তা, আমি যদি কখনো এখানে আসি আমি কিভাবে এত বড় বড় ভাতের পাতিলগুলার মার গালবো, এগুলো আমার শাশুড়িকে বলতাম। পরে তো শাশুড়িকে আরও বলতাম যে মা, কখনো যদি আমি এখানে আসি আপনি আমার কাছে থাকবেন, কারণ আমার অনেক কিছু এই দেশের শিকার আছে। তা আমার বাসুরের বউ ওই দিনও এই রাতে হয়তো সন্ধ্যা 6টা-7টা হবে, তখন আমার শাশুড়ির সাথে ঘরের মধ্যে বসে ভিতরে কাজ করতেছে আর আমারে বকতেছে। আমি কোনো কাজ করি না, আমি কাজ করি কোনগুলা করি, আমি ঘর ঝাড়ু দিতে পারি, তারপরে যে এই কুটা বাছা করে দিতে পারি, পাটায় বসে মরিচ বাড়তে পারি না, কারণ এগুলো আমি জানি না। তারপরে ধানের করে এগুলো আমি জানি না, সিদ্ধ করে বা অনেক কিছু বরিশালের আমি জানি না। তখন আমার বাসুরের বউ আমাকে যখন ভিতরে রুমে বসে আমার শাশুড়িকে বলে যে মালাউনের বাচ্চা শুধু পায়ের উপরে পাও তুলে দিয়ে খাই, মানে কথায় কথায় ধরনের কোটা, হ্যাঁ ধরনের বলে। তখন এর ভিতরে আমার একটা মেয়েও হয়। আচ্ছা, আমার একটা মেয়েও হয়, উম্মে সাহেরা মেম। আমার অল্প বয়সে বিয়ে হয়, হয়তো 13-14 বছর হবে এই বয়সে আমার বিয়েটা হয়েছে। মেয়েটাও আমি পালতে জানি নেই। পরে যখন আমার বাসুরের বউ ভিতরে বসে বসে বকতেছে, তখন আমি ঘরের ভিতরেতে উত্তর দিছি, আমার তাদের সামনে আসছি। এসে তখন আমি বলছি, আমি লেবু বেশি চিপিস না, বেশি চিপলে পানি তিতায় বাইর হই, তুই এ দেশের মেয়ে সব কাজ জানোস, এভাবেই বলছি আমি। তুই এ দেশের মেয়ে সব কাজ জানোস, আমি জানি না, আমারও তো শিখাই নিবি। আর তুই আমাকে কোনো হুকুম দিলে তো আমি না করি না, আমি তো করি। পুষ্করণীতে আমি নামতেও পারি না, খেজুর গাছের গাটলা আমি পারি না নামতে, খেজুর গাছের ঘাটলা, তাহলে আমি ওখানে কি কাজটা করব? তারপরে মুরগি আনলে আমি কেটে দিই, মাছ আনলে আমি কেটে দিই, কারণ এগুলো আমার স্বামী আমাকে শিখাইছে, আমার রান্নাবান্নাও আমার স্বামী আমারে শিখাইছে।
বাপের বাড়িতে আমি সব কাজ করছি, কিন্তু এই কাজগুলো করি নাই। আর চট্টগ্রামের কাজ আর বরিশালের কাজ অনেক তফাৎ। পরে তখন আমার হাজব্যান্ড, আমার বাসুরের বউর সাথে আমার একটা হাতাহাতি হবে এরকম ভাব হওয়ার পরে তখন আমার স্বামী আসার পরে আমিও মারতে গেছিলাম আমার বাসুরের বউরে, সেও আমাকে মারতে আসছে। কারণ আমার ভিতরে একটাই দুঃখ আসছে যে আমি আর কত অত্যাচারিত হব, এবার আমি প্রতিবাদ করব। পরে আমার স্বামী আসে, এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন আমার স্বামীকে বলি যে আমি চলে যাব, আমি এখানে আর থাকবো না। আমি যখনই আসি, আমি আসব, তোমার ভাইয়ের বউ যখন ঢাকা থাকবে তখন আমি আসব, আর আমি যখন আসব তখন জানি হে না আসে। এ কথা আমি আমার স্বামীকে বলছি। এখন মাঝখানে আমার শাশুড়ি পড়ে গেছে বিপদে। বড় ছেলের বউ, তার বাপের বাড়ি ওই জায়গায়, আর আমার তো বাপের বাড়ি নেই। আমার বাসুর এসে আমার স্বামীকে মারে, সেজ দেওয়ারও মারে আমার হাজব্যান্ডকে। এখনও আমার স্বামীকে তারা দেখতে পারে না। পরে আমার সেজ দেওয়ার আমাকেও মারছে। তো তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে যে মা, তুমি যদি ঠিক থাকতা তাহলে আজকে এই পরিস্থিতিটা হইতো না, বউ মারামারিটা হইতো না। আজকে তুমি বড় বউরে প্রশ্রয় দিছো বিদায় আজকে এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে মা, তোমার মেজো ছেলে মরে গেছে এটাই মনে রাখবা, আমি চলে গেলাম। এই বলে আমার স্বামী আমাকে, তখন বাড়ির আরও লোকজন এসে তারা এটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি মীমাংসায় আসি নাই। আমার একটু কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে ওই সময় আমার। কারণ আমার জায়গায় হয়তো বা অন্য কেউ যদি হয়তো এরকম কষ্টই লাগতো। পরে চলে আসি না, ওই রাত ওখানে থাকি। আমাকে খাইতে বলে আমি খাই না, কারণ আমার তখন কষ্ট লাগছে। আমার শাশুড়ি বড় বউকে এত ভালোবাসে, কেন আমাকে ভালোবাসে না? আর আমি সবসময়ের জন্য আমার ননদ, শাশুড়ি, তাদেরকে সব কিছুই আমি দিতাম। আমার বাসুরের বউ দিত না, কারণ তার মা ছিল তো তার দিলে আগে মাকে দেওয়া লাগতো, তারপর আমার শাশুড়িকে দিলে দিত, না দিলে নাই। কিন্তু আমার তো দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আমি আমার শাশুড়ি, ননদ তাদেরকে দিতাম। তারাও ননদেরাও আমাকে অনেক ভালো পাই। পরের দিন আমরা চলে আসি, আশেপাশের সবাইকে বলে যার জীবনে আসবো না। তখন আমাকে তারাও বাধা দেয় না। আমার বাসুরের বউ ওখানেই বলে যে যা, আর আইবিন এখানে। তখন আমার স্বামী বলে বাড়ি কি তোর, ও যাইব না। পরে আমি আমার খুব খুব কষ্ট নিয়ে আমি বাড়িটা থেকে বাইরে হয়েছিলাম, কারণ একটাই চিন্তা ছিল যে বাপের বাড়ি তো নাই, শ্বশুর বাড়িতেও যদি না আসি তাহলে ঈদ বলেন, কোরবান বলেন, আমরা কই যাব। তখন চলে আসি। তখন আমার শাশুড়িও বলছে আমাকে মুখ খুলে একটা কথা, তুমি এখানে আর আইসো না। এটা আমার শাশুড়ি মুখ ফসকে বলে ফেলছে। তখন আমার আরও কষ্ট লাগে। তখন আমি উঠানের মধ্যে দাঁড়াই, আমি একটা কথাই বলছি, চলে যাচ্ছি, বাড়ির বউ আমি। যদি কখনোই আপনার এই বাড়ির উপরে আল্লাহর তরফ থেকে যদি কোনো গজব পড়ে তখন আমি আসব। তা আসমান জমিন যদি সত্য হয়, চন্দ্র সূর্য যদি আল্লাহর সৃষ্টি হয়, 18,000 মাখলুকাত যদি আল্লাহর সৃষ্টি হয়, তা আমি যে কষ্টটা অন্তরের ভিতরে পাইছি, আমি আল্লাহর কাছে তার আমি যদিও মাফ করি, আল্লাহ জানি মাফ না করে। এই বলে আমি কাঁদতে কাঁদতে চলে আসি। আমার স্বামী তার আগে বাইরে হয়ে গেছে আমার বাচ্চাটা নিয়ে। পরে আমি এই কথাটা বলে আসি, তখন আমার শাশুড়ি কেঁদে দিচ্ছে। তখন আমরা ঢাকা থাকতাম, গাজীপুর 33 নং ওয়ার্ডে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাসা, সাইনবোর্ডে লেখা, হাজী আবু সাইদ সুপার মার্কেটের পিছনে আমার বাসা। তখন আমি আমার স্বামীকে নিয়ে আমরা চলে আসি বরিশাল হোটেলে, আমরা ভাত খাই, আমরা লঞ্চে করে ঢাকা আসি। আসার পরে 1.5 মাস পরে রমজান, আমরা জানি কি জন্য গেছিলাম বাড়িতে। 1.5 মাস পরে রমজান, তখন 7 রমজানেই কোনো বাতাস নাই, তুফান নাই, কোনো কিছু নাই। বাড়ির পিছনের একটা গাছ ভাঙা ঘরের উপরে পড়লেই আমার শাশুড়ি আমার স্বামীর কাছে রাতের 4টা বাজে ফোন দেয়, 3টা বাজে ফোন দেয়, সেহেরি খাইতে যখন উঠে না তখন ফোন দিছে যে এই ঘটনা। তখন আমি আমার স্বামীর ফোনটা নিয়ে আমার শাশুড়িকে বলছি যে মা, এখন কি আমি আসতে পারবো?
ঘর তো এটা ভাঙছে, আমারও তো প্রতিজ্ঞা ছিল এটা যে এই ঘরেও আমাকে কষ্ট দিছে, তো এখন কি আমি বাড়িতে আসতে পারবো? তুমি আইসো, তোমারও তো আমি রাগ করে বলছি। তখন আমি ঈদে বাড়িতে গেছিলাম। এরপর থেকেই বাড়িতে আমাদের যাওয়া হয় না বললেই চলে। আমার শ্বশুরে আমার হাজব্যান্ডকে একটা জায়গা দিছে বাড়ি করতো 5 কাঠা, সেই জায়গাটার উপরে হামলা করে আমার বাসুর আর আমার সেজ দেবর। ওকে। তারা দুজন ওখানে আমাদেরকে বাড়ি করতে দিবে না। আর আমার স্বামীকে যেন আমার বাসুর মারতেও গেছিল। আমার স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু সরল প্রকৃতির লোক, সবাইকে অতি সহজেই বিশ্বাস করে। যখন আমার স্বামীকে এরা মারতে গেছে তখন আমি ছিলাম ঢাকা। তখন আমার বাসুরকে আমি ফোন দিছি, ফোন দিয়ে আমি বলছি আমি জন্ম থেকেই কিন্তু জ্বলতেছি, এখন আর আমি জ্বলবো না। এখন আমিও প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ আমিও করব। আমার স্বামী সরল সহজ, আর বুকে একটু সমস্যা আছে, ব্যথা। আপনি আমার স্বামীর গায়ে হাত দিয়ে দেখেন তো। আমি তো আমার বাইরে আমি মারবো, আরে তোমার বাইরে তুমি মারবা, সে তো এখন আমার স্বামী। তো তুমি আমার স্বামীকে নরম পাইয়া ভাইয়ের দাবি নিয়ে তুমি মারবা, সে যখন বছরের পর বছর বিছনায় পড়ে থাকবো তখন আমার সংসারটাকে দেখবে। ওকে। তখন আমার বাসুরে বলতেছে যে বাইয়ে ঝগড়া হলে এখানে বউ তুমি আসবা না। তখন আমি বলছি, আমার নন্দেরও বলছে যে আমার মেজো ভাইয়ের বউই ঠিক আছে, আমার মেজো ভাইয়ের সরল পাইয়া শুধু আমার বড় ভাই মারতে যাই, পনির ছোট সেও মারতে যাই। তখন আমার নন্দেরও আমার সাপোর্টে আসছে। আর আমার শাশুড়ি কিন্তু এখন আমাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ে। আমি ওই বাড়ির বউ পরিচয় দিই না, মেয়ে পরিচয় দিই। তো তখন আমার বাসুর আর মারতে যায় না, আমি গাড়িতে উঠতেছি, আমার বাসুরেরে বলছি হয়তো বাঁচবো হয়তো মারবো, কারণ আমি জন্ম থেকে বহুত মাইর খাইছি, এখন আর অন্যায় আমি মাইনে নিব না। তখন আর মারামারি হয় না। মাওলানা, বাড়ির মাওলানা ছিল একজন, সে আমাকে ফোন দেয় যে সালমা তোর আশা লাগবে না। তখন আমি আর যাই না। পরে বাড়ির মধ্যে আমাদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স এরকম কোনো ক্যাশ ক্যাপিটাল কিন্তু আমাদের নাই। যা আমরাই করছি শ্বশুর শাশুড়িকে দিছি, আর যে বাড়ি আমার শ্বশুর আমাদেরকে বাড়ি করতে দিছে সে জায়গার মধ্যে গাছ লাগাইছি, মাটি ফলাইছি এই। আর আমার প্রতি মাসে 2-3 হাজার টাকা আমার পিছে অসুখের মধ্যে লাগেই, আমি একটু অসুস্থ বেশি হই। এ কারণে আমরা কোনো টাকা পয়সা, গার্মেন্টসের চাকরি তো আর কত জমানেই যাই। পরে আমার হাজব্যান্ড যদি কোনো অসুস্থ হয় বা আমি যদি কোনো অসুস্থ হই, শ্বশুর বাড়ি থেকে কিন্তু কোনো সাপোর্ট আমরা পাই না। আমাদেরই যত কষ্ট হোক নিজেদেরই করা লাগে। পরে আমার স্বামীকে বলি যে তুমি ওই জায়গার আশা ছাইড়া দেও। তখন আমার শ্বশুরও বলে যে আমি ওই জায়গা আমার মেজো ছেলেরে দিছি, মানে আমার স্বামী মেজো, কেন আমরা জায়গা ছাইড়া দিব, তোমরা কেন জায়গা ছাড়বা, ওখানে বাড়ি করো। তো বাড়ি করতে গেলেই তো সমস্যা, আমাদের গাছ কাটা পালাই বা অনেক রকম অত্যাচার আমার স্বামীর উপরেই করে। তাইলে আমি ওই বাড়ির বউ, এটা এই বাড়ির ছেলের উপরে যদি এত অত্যাচার করে, বউর উপরে কি করতে পারে তারা। ওকে। তখন আমি এই 2 বছর আগে আমি শ্বশুর বাড়িতে যাই, অনেক বছর পরে শ্বশুর বাড়িতে আমি যাই। গেলে আমার স্বামী আমার বাচ্চা মেয়ে, আমার মিম, আর আমার ছেলে হয়েছে, ছেলে ছিল তখন ছোট, 6 মাসের মনে হয় আমার ছেলেটার বয়স, আমার একটা ছেলে হয়। তখন আমি যাই শ্বশুর বাড়িতে, সহজে যাই না, কারণ গেলেই ওদের অবহেলাটা না আমাকে আরও কষ্ট দেয়। তো 14-15 বছর ধরে গাজীপুরে আছি, তো আশেপাশে সবার একটা মানবতা বা ভালোবাসাই এটাই বাড়িঘরের মতোই হয়ে গেছে, যদিও ভাড়া করে থাকি আমি। পরে যখন আমরা শ্বশুর বাড়িতে যাই তখন আমাদের ওখানে এলাকার চেয়ারম্যান আছে, মন্টু চেয়ারম্যান নাম। ওই চেয়ারম্যানে আমার বাসুরে, আমার স্বামী সবাই মিলে একটা ঘরোয়াভাবে বিচার হয় ওই জায়গা নিয়ে। আমি সেই বিচারে উপস্থিত থাকি। এর মধ্যে আমার বাসুরে আমার শ্বশুরের গায়ে হাত তুলছে, বাপেরে মারছে আমার বাসুরে। তখন চেয়ারম্যানে বিচার করছে যে আমাদের জায়গার বিচার নিয়েই কিন্তু ওখানে বিচারটা। চেয়ারম্যানে বিচার করছে আমাদের ওই জায়গা থেকে আমার বাসুর দেবরও জায়গা পাবে, আর আমার বাসুর দেবরও জায়গা পাবে, আর আমার শ্বশুরের মারছে সরি বলতে।
তখন আমি এটা প্রতিবাদ করছিলাম যে আপনার কি বিচারটা হইছে? কই তুমি কে? আমাকে বলে তুমি কে? তখন আমার স্বামী বলতেছে যে আমার ওয়াইফ। পরে হয়তো তোমার বউ কেন কথা বলে, বেড়াদের মধ্যে তোমার বউ কেন কথা বলে? তখন জায়গা আমরা ছেড়ে দিলাম। এই বলে আমি আমার স্বামীকে নিয়ে, শ্বশুরকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। রাত যখন 11টা বাজে, না তখন বিচার শেষ হয়। চেয়ারম্যান মনে বাড়ি থেকে যাইতে পারে নাই, তখন তারা দাও লইয়া আমার স্বামীরে মারতে আইছে। আমার স্বামীরা আমাদেরকে মারবে। আমার বাসুর আর সেজ দেবর স্বাস্থ্য বাসুরের নাম হচ্ছে শেরালি, আর তার বউ সহ। আইরে মালাউন বলে যে তখন আমাকে বকতেছে, মানে খুব বিশ্রী বকা আমাকে বকতেছে। আমি গ্রাম অঞ্চলের এত বকা জানিও না। তারা আমাকে বকতেছে। আমার মেয়েকে শুধু বলছে কানে আঙ্গুল দিয়ে রাখো। পরে আমার শ্বশুরে আমাদেরকে ভিতরে দিয়া, ভিতরে দরজা আটকাইছে। আমার শ্বশুর বারিন্দার দরজা আটকাইয়া বাহিরে লাঠি একটা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। কে আই বিআই আমার মেজাজ। আমার স্বামীটা আসলে একটু কথা কম বলে, খুব সরল, খুব সৎ। রাস্তা দিয়ে হাইটা যাবে, তার পকেটে একটা টাকা নাই। যদি সে 1 লাখ টাকাও পায় ওখানে হাত দিবে না। কারণ আমি স্ত্রী হিসেবে বলি যে আমার স্বামী আসলে প্রশংসার যোগ্য। পরে তখন আমি 999-এ ফোন দিই। আমার মেয়ে আমাকে বলে, মা তুমি এখন 999-এ ফোন দিও, নাহলে আমাদেরকে মারবো। তখন আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দিলেই রাজাপুর থানায় ফোন করে 999 থেকে। আমি বলছি দেখেন আমরা 4টা জীবন খুব বিপদমুখর আছি। আপনারা হয়তো 5-10 মিনিটের মধ্যে যদি আমাদেরকে পুলিশ সাপোর্ট না দেন তাহলে হয়তো বা আমরা নাও থাকতে পারি। আর তখন পুলিশ আসে, চেয়ারম্যানের ফোন দেয়। সেটা আমাকে থানা থেকে এক বড় অফিসারে বলছে, এটা আমি নামটা বলবো না। পুলিশে চেয়ারম্যানের ফোন দেয়, আপনি বিচার যে করছেন ওই বিচারও তো এখন কুবাকুবি হবে। তখন আমরা যাচ্ছি। তখন মন্টু চেয়ারম্যানে বলে, রাজাপুর বড়ইয়া গ্রামের 5 নং বড়ইয়ার মন্টু চেয়ারম্যানে বলে যে আপনারা আসবেন না, থানায় বলে দেয়। কিন্তু এই মন্টু চেয়ারম্যানের ভাই আরেকজন আছে, ওনার নামটা আমার মনে নেই, উনি খুব ভালো, মনির চেয়ারম্যান। উনি যথেষ্ট ভালো মানুষ, এবং আমার লাইফে আমি এরকম সৎ চেয়ারম্যান দেখি না। উনি উপজেলা চেয়ারম্যান এখন, অনেক ভালো উনি। তো আমাদের এই বিষয় নিয়ে উনিও একবার বিচার করছিল। আচ্ছা। পরে পুলিশ ওই মন্টু চেয়ারম্যানের কথা শুনে নাই, পুলিশ ওখানেই আসছে। পুলিশ আসিয়া তাদেরকে হাতে নাতে পুলিশ অনেক কিছু প্রমাণ পাইছে। পুলিশে বলছে আপনারা আর মারামারি করেন না, এরা সকালবেলা ঢাকা চলে যাবে, এদেরকে যাইতে দেন। সকালে আমার ঘুমেই ভাঙে নাই, দরজাটা খোলা, এরা আবার আইসে সেম রাইতের পরিস্থিতি। তখন আমি আবারও থানায় ফোন দিই। ফোন দিলে আমার স্বামী ভিডিও করে রাখে যে তারা যে মারতে আসে বা কি হাতে নেই, এগুলা ভিডিও করতেছে। আমি থানায় ফোনে কথা বলতেছি। তখন আমার দেবর আর বাসুরে বলে, আমি তো এই কথাটা এখানে বলতে পারবো না, খুব খারাপ একটা কথা, অশ্লীল কথা হলে প্রয়োজন নাই। তখন আমার মেয়ে বলে যে বাবা মামার বাড়ি নেই, ঈদ বলো কোরবান বলো আমরা কোথাও যাইতে পারি না। সকালে 11টা বাজে স্কুলে যাই, 4টা বাজে আসি, এই পর্যন্তই আমার যাওয়া আসা। ভাগ্যটা কেন এত খারাপ? আমার মেয়েটা কিন্তু অনেক জ্ঞানের। কয় ভাগ্যটা, একটা মানুষের ভাগ্যটা এত খারাপ? তখন আমাকে বলে যে মা এরকম ভুল তুমি কেন করলা? ওখানে আমার শ্বশুর অনেক কাঁদে, শাশুড়িও কাঁদে। এমন ভুল তুমি কেন করলা যে ভুলে আজকে তোমার ভুলের কারণে আজকে আমাদের সে মাসুল দেওয়া লাগতেছে। 7-এ পড়ে তো মোটামুটি নিজে কবিতা বানাইতে পারে, গান বানাইতে পারে, গজল বানাইতে পারে, অনেক বুঝে। আজকে তুমি মুসলমান হয়েছো বিদায় আমি আমার বাপের ঘরে হয়েছি, আমার মামার বাড়ি নেই, দাদার বাড়ি থাকেও এখন নাই, ঢাকা যাবার জীবন এখানে আসবো না। তখন পুলিশ আসে, এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে যায়। গিয়ে আমি আবার রাজাপুর থানার মধ্যে এফআইআর করে, ওখানে একটা থানা থেকে মামলা করে, সে মামলা কোর্টে নিয়ে আমি মামলা চালাই। বর্তমানে আমার বাসুরে সবাই যারা আমার স্বামীর উপরে বেশিরভাগ অত্যাচার আমার স্বামীর উপরেই করতো। আমার স্বামীর উপরে, আমার উপরে, বা আমাদেরকে যে কষ্টগুলো দিত, শ্বশুর বাড়িতে গেলে একটা আতঙ্কে থাকতাম, কোন দিক থেকে ইয়ানি কোনো বাসুরের বউ বা কেউ আমার চুল ধরে বা আমার গায়ে নিয়ে হাত দেয়, এরকম একটা আতঙ্কে থাকতাম। গাজীপুরের মধ্যে আমার যে অবস্থাটা, বহুত কষ্টে আমি অনেক দিন যাবৎ জিপারে কাজ করি। আর মোটামুটি গাজীপুরে যারা কন্ট্রাক্টর আছে
তারা আমাকে সব সময়ের জন্য কাজ করলো না করলো অফিসে গেলে 200 টাকা 300 টাকা আমাকে খরচ দেয়। সোয়েটারের মধ্যে নিয়ম, অফিসে গেলে 200 টাকা হাত খরচ কন্ট্রাক্টরেরা দেবেই, কারণ আজকে হয়তো আমার 200 টাকার কাজ হয় না, কালকে আমার 1000 টাকার কাজও হতে পারে, এজন্য দেয়। বা অনেককে দেয় না, কিন্তু আমার কন্ট্রাক্টরেরা আমাকে দেয়, জানে আমি অর্থনৈতিকভাবে অত সচ্ছল না। পরে যখন আমি টিন সেট ফ্যাক্টরি ছিল গাজীপুর 33 নং ওয়ার্ড পোলাগাছা রোড, আমি গাজীপুর 33 নং ওয়ার্ডের ভোটার। তখন এই টুইটার আমি মেলা দিন যাবৎ কাজ করি, তখন ওটা টিন সেট ছিল। আমার এমডির নাম হচ্ছে, তখন কোনো চেয়ারম্যান ছিল না, উনি যেমনে বলতো সকাল 8টা থেকে রাত 12টা 3টা এমনি আমরা ডিউটি করতাম। আমি আরও কিছু লোকজন নিয়ে নিজেই সুইংয়ে কাজ করতাম। তো ওনার ফ্যাক্টরিটা যখন এই 7 তলা একটা ফাউন্ডেশন হবে এরকম শুনি ওনার কাছে, তখন আমি স্যারের বলি যে স্যার আপনার ফ্যাক্টরি যদি 7 তলা হয়, আমি তো অনেক বছর যাবৎ কাজ করতেছি, তা আপনি আমাকে কন্ট্রাক্টরি দিয়েন। আচ্ছা ঠিক আছে, ফ্যাক্টরি আগে হইয়া লোক। ফ্যাক্টরিটা যখন 7 তলা হয়, তখন আমার বাবুর বয়স 6 মাস, আমি কাজ করি না, আমি বাসায় থাকি, খুব কষ্ট করে চলি। এমডি আমার বাসায় আসে, কতগুলো রিপ্লেট ছিল হাতে, কই সালমা তুই তো এই এলাকায় অনেক বছর, আর তুই হিন্দু থেকে মুসলিম হইছ, সবাই তোকে বিশ্বাসও করে, ভালো জানে, তুই আমার ইলেকশন কর। তখন আমি বলছি যে স্যার ইলেকশন তো এখন অনেক দেরি, মেলা দেরি, আপনি এখন আমাকে কাজ যদি দেওয়া সম্ভব হয় তাহলে আপনি আমাকে কাজ দেন। এর ভিতরেই উনি আমাকে ফোন দিছে 7-10 দিন পর, কতি ফ্যাক্টরিতে আই। আমি ফ্যাক্টরিতে গেছি, আমি যখনই ফ্যাক্টরিতে যাই ওদিন আমার মেয়ের স্কুল বন্ধ দেওয়া লাগে বাচ্চাটা রাখার জন্য। তখন আমি অফিসে যাই, গিয়ে কয় এই যে 65,000 নেকটেপ, এটা দেখ স্টাইলগুলো খুব বড় বড়, আমি তোর এখন কাজ দিব। তখন আমি ওনারা বলি স্যার আমি কিন্তু অর্থনৈতিকভাবে অনেক অসহায়, আপনি যদি আমাকে টাকা পয়সা ঠিকঠাক মতো দেন তাহলে আমি কন্ট্রাক্টরি নিব, আর মেশিন কিন্তু আপনি দিবেন। তো প্রথমে উনি মেশিন দিয়ে আমাকে কন্ট্রাক্টরি দেয় ওখানে। আমি কিছু আগে যে কাজ করছি অনেক শ্রমিক পরিচিত আছে, সবাইকে আমি ফোন দিয়েছি, আর সবাই আমাকে বিশ্বাসও করে, তারা আসে কাজ ধরে। তো 2-3 দিন অফিস থেকে আমাকে খরচ দিছে, 2-3 দিন পরে আর দেয় না, খরচ দেয় না। তখন আমার স্বামীকে বিরক্ত করি যে টাকা দেও, পোলাবানেরও খরচ দেওয়া লাগবো। 1 সপ্তাহ এভাবে চলার পরে ফ্যাক্টরির মালিক আমাকে বলে তোর মেশিন নিয়ে আই। আমি মেশিন কই পাবো? তখন আমি বোট বাজার যাই, বোট বাজার গিয়ে কয় যদি কালকে মেশিন না আনোস তাহলে কিন্তু কাজ করতে দিব না। তখনই তো আমার ফ্যাক্টরিতে প্রায় মেলা টাকার কাজ হয়ে গেছে, কারণ 8 জন লোক কাজ করছে, একজন লোক নাইলে তো প্রায় দৈনিক 1000 টাকার মতো কাজ করছে, 8 জন লোকে কাজ করছে। পরে আমি আমার স্বামীকে বিরক্ত করি যে মেশিন নিতে বলে, আমি কিভাবে মেশিন নিব, কোত্থেকে মেশিন নিব, কাজও তো ধরে ফেলছি, সামনেও যাওয়া যাবে না, এখন পিছনেও যাওয়া যাবে না, কাজ করানি লাগবো। তখন আমার স্বামী তার কিছু ব্যক্তিগতভাবে আমাকে 10,000 টাকা মতো দেয়, আমি সেই টাকাগুলো দিয়ে আরও কয়দিন শ্রমিক চালাই, মালিককে মানে ইয়া করে বুঝাইয়া আমি মেশিনে এই সমস্যা বা স্যার 2 দিন পরে যাইতে বলছে, এভাবে বলে আমি আরও সাপ্তাহিক ওভার করি। তখন আমি বোট বাজার মেশিন মার্কেটে যাই, যেহেতু আমি আগে কাজ করছি, মেশিন মার্কেট আমার পরিচিত আছে, আমি মেশিন মার্কেটে যাই, গিয়ে আমি অনেক দোকানে কথা বলছি, আমাকে কেউ মেশিন দেয় না। তখন আমি আমার এক কন্ডাক্টর ছিল বুলবুল, আমি সে বুলবুল ভাইয়ের কাছে যাই, গেলে বলি যে বুলবুল ভাই আপনারা তো জানেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তো আমি অর্থনৈতিকভাবে খুব কষ্টে আছি, আর আমার টাকাও নাই যে আমি অ্যাডভান্স দিয়ে মেশিন নিব, ভাই আল্লাহর কাছে পাবেন আমাকে কিছু মেশিনের ব্যবস্থা করে দেন। তখন বুলবুল ভাইয়ে আমাকে 4টা মেশিন ওখান থেকে ভাড়া নিয়ে দেয় তার রিক্সে। আচ্ছা, এতদিন আমার কাজ করছস, আমিও চাই তুই বড় হ। পরে 4টা মেশিন দেয় বুলবুল ভাইয়ের রিক্সে আমাকে, আমি 4টা মেশিন গেট পাস সহ আমি নিয়ে যাই। ওখানে একটা মেশিন প্রবলেম ছিল, ওটা 1 সপ্তাহ পরে আমি ওই মেশিনটা বাইর করে দিই, 55,000 টাকা আমি SS সোসাইটি থেকে কিস্তি নিয়ে আমি আরও একটা মেশিন নিজে কিনি, জ্যাক সার্ভো IT গেট জ্যাক শোরুম থেকে। পরে আমি বিল জমা দিলে তখন আমি আমার শ্রমিকরা কাজ করে, আমি ওই যে 55,000 টাকা যে কিস্তি নিছি ওখান থেকে টাকা দিয়ে শ্রমিকদেরকে টাকা দিছি, 70,000 টাকা আমি সুদে নিছি।
জি, এগুলা আমি পরিস্থিতি বা মানে শিকার হয়ে আমি এই টাকাগুলো নিছি। 70,000 টাকা আমি সুদে নিয়ে আমার শ্রমিকদেরকে আমি বিল দিই। এর ভিতরে ইলেকশনও চলে আসছে। ইলেকশনে ফেল করার পরে উনি টাকা পয়সা দিতেই চায় না, সে অসুস্থ হয়ে মেডিকেলও ছিল। পরে এখন দাঁড় করতে করতে এলাকার মধ্যে দাঁড় করে শ্রমিকগুলোরে বিল দেওয়া লাগে, বিভিন্ন মানুষের হাত পাও ধরে টাকা আইনা। তো এইভাবে আমি প্রায় 2-3 লাখ টাকা মতো এলাকার মধ্যে দেনা হইয়া যাই, কিস্তিয়ে সুদে দাঁড়ে সব মিলাইয়া। আমি এখন কিস্তি দেওয়া আমার বন্ধ, কিস্তিও দিতে পারি না এখন। পরে যখন আমি একবারে দেওয়ালে পিঠ ঠেকে যাই, তখন আমি এমডি স্যারের কাছে সরাসরি গেছি। এতদিন যাওয়া যায় নাই, ইলেকশনে ফেল করছে। তখন আমি বলছি যে স্যার, স্বর্ণরূপা খারাপ বলে স্বর্ণকারের দোকানে যাই, জিপুত খারাপ বলে বাপের বাড়ি যাই, আমার তো কোনো সাইড নেই স্যার। বাপ হইলেও আপনি, মা হইলেও আপনি, সব কিছুই আপনি স্যার। গরিব মানুষ, ব্যবসা ধরছিলাম, বিপদে পড়ে গেছি, কেউ টাকা পয়সা ধার দিতে চায় না স্যার। আমাকে লাখখানিক টাকা দিতে বলেন, আমি অলরেডি 3-4 লাখ টাকা অফিস থেকে পাবো। আমি যখন এই টাকা চাই 5,000 টাকা আমাকে দেয়। আচ্ছা, যেখানে আমার টাকার প্রয়োজন হয় 1-2 লাখ, সেখানে আমাকে টাকা দেয় 5,000, 10,000। 10,000 টাকা দেয় চেম্পারে, আবার উনি কি জানি একটা এভাবে চাপ দেয়, আমি এভাবে একটা আওয়াজ হয়, আমারে এভাবে ইশারা দেয়। তখন আমি ওনার চেম্পারে যাই, কত আমার বিল টাকা নিচ্ছে? আমি কো স্যার 10,000 টাকা দিচ্ছে স্যার, এই টাকায় কী হইব? আমার 2,000 টাকা দেয়, কালকে নিস। তো ওনারে 2,000 টাকা দিই। এটা গার্মেন্টসের এমডি, সে শ্রমিকের 500 টাকাও বেতন কাটে। ভেরি ব্যাড। ওকে। পরে উনি শ্রমিকের 500 টাকাও কাটে, 1,000 টাকাও কাটে, আর সুপারভাইজারদের 5,000 টাকাও কাটে। তো সেখানে আমার কাছ থেকে 1-2,000 টাকা কোনো ব্যাপারই না। পরে উনি যখন আমি ওনার কাছে টাকাটা বারবার চাইছি, স্যার 10,000 টাকায় কী হয়, তখন কয় ঠিক আছে তুই কালকে টাকা নিস। কালকে তো ওনার কাছে যাওয়া যায় না 2,000 টাকার জন্য। আর গেলে উনি বুঝতো যে 2,000 টাকার জন্য আসছে বা 5,000 টাকা নিছে এটার জন্যই আসছে, উনি চেম্বারে অ্যালাউ করতো না। এই 6 তলার মধ্যে যে হেড অফিস, আমাদেরকে হেড অফিসে ঢুকতে দেওয়া হইতো না। অথচ ওই ফ্যাক্টরির কন্ডাক্টর আমরা, আমাদের আন্ডারে 10-12 জন, আমার আন্ডারে 10-12 জন লোক কাজ করে। যে ফ্যাক্টরি থেকে আমি 4 থেকে 4.5 লাখ টাকার বিল জমা অলরেডি দিয়ে দিছি, সেই অফিসের ভিতরে হেড অফিসও আমার ঢুকতে দেওয়া হয় না। আর শুধু আমি না, কোনো পাওনাদার হেড অফিসে অ্যালাউ করে না, শুধু আমি। কাছে খুবই লজ্জা লাগে। একটা মালিক তার চেম্বার থেকে আমাকে যে ঘাড় ধরে ধাক্কা মেরিয়া ফেলাইয়া দিছে, এটা প্রত্যেকটা অ্যাকাউন্টিং, মার্চেন্টাইজার সবাই দেখছে, সবাই দেখে মাথাটা নিচু করে দিচ্ছে। তা আমিও খুব লজ্জা পাইছি একটাই কারণে, যখন আমি পড়ে যাই তখন বুকের সাথে চাপ পাইয়া আমার বাচ্চা যে দুধ খাই ওখানে কিন্তু পড়ে, চাপ লাগিয়ে পড়ে। তখন আমার কাছে আসলে একজন নারীর কাছে এটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট, বুঝছেন। যখন পেটের তাগিদে আমরা কাজ করি, আমরা নারী উদ্যোক্তারা কিন্তু এরকম জায়গায় জায়গায় লাঞ্ছিত হই। আমি ওনা দিয়ে ওগুলো মুছে দিই, আর খুব কষ্ট বড় মন নিয়ে আমি ওখান থেকে আমার শ্রমিকদের কাছে আমি আসি। এসে আমি তাদেরকে বলি, আমাকে আর 2-3টা দিন তোমরা সময় দাও, তোমরা কাজ বন্ধ করো না, তোমরা কাজ চালিয়ে যাও, কারণ কাজ বন্ধ করলে আমার ক্ষতি। তখন আমাকে একটু দিব যে কাজ বন্ধ করছে, কন্ডাক্টর বাইর করে দিছি, ভাইগো আমি অনেক টাকা দেনা করছি, তোমরা কাজ বন্ধ করো না। তখন একটা শ্রমিক খুব প্রবলেমে ছিল, আমি ওর জন্য আমার বাকি দোকানদারের কাছে গিয়ে হাত জোর করে যে ভাই আমার এখন এমন পরিস্থিতি, কাজও ছাড়তে পারবো না, কাজ বন্ধও করতে পারবো না, আমাকে 10,000 টাকা দেন। তখন এই টাকাগুলো নিয়ে আমি আমার শ্রমিকদের ওই লোকটারে দিই, যে লোকের বউ বাচ্চা পেটে মেডিকেল সিজার হচ্ছে, আমি তারে নিয়ে দিই। আর আমার এখানে যারা কাজ করতো তারা আসলে খুব অসহায়, গরিব, তারা আমি যদি তা করে বিল দিই তাহলে তারা বা রুম ভাড়া বা খাবার খরচ এগুলোই তারা বহন করে। কিছু কিছু গরিব অসহায় নারীও আমার ওখানে কাজ করছে, নারী পুরুষ দুজন, মানে সবাই কাজ করছে। তো আমি তাদেরকে যখন এগুলো বুঝাইতেছি, আর আমার স্বামীকে ফোন দিয়ে দোকানদারের কাছে আমি বলে আসছি, আমার স্বামী 10,000 টাকা নিয়ে আসছে, ওই লোকেরে আমি ওই অপারেটরের দিই। তো
তখন আর একটা মেয়ে ছিল, স্বামী নাই, খুব অসহায় মেয়েটা, খুব কাঁদতেছে। তখন আমি বলছি আমার স্বামীর বেতন হইলে আমি ওই টাকাটা তোমারে দিব, আচ্ছা তুমি কাজ করো বোন, তোমরা কাজ করো। 2-3টা মেয়ে খুব অসহায়, ওরা, তোমরা কাজ করো বোন, কাজটা বন্ধ করো না। এর ভিতরে এমডি ফ্লোরে আসে। এরকম ফ্লোরে এসে যে অশ্লীল ব্যবহারগুলো করছে আমাকে, আমার শ্রমিকদের সামনে, একটা মালিকের ব্যবহার যে এত খারাপ হইতে পারে এটা আমার জানা ছিল না। তখন আমি মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করতেছি, কারণ উনি একটু আগে আমার গায়ে হাত দিল, আবার এখন এসে উনি আমাকে অপমান করতেছে। আসলে আমার টাকা পয়সা নাই বিদায় অফিসের টাকাটা আমার খুব প্রয়োজন ছিল। ওই মুহূর্তে আমি ঘরে বাজার করি না, তারপরেও আমি শ্রমিকদেরকে খরচটা দেওয়ার চেষ্টা করছি। কই তুই কালকে থেকে অফিসে ঢুকবি না, আমি সিকিউরিটিরে বলে দিব তোর কোনো ওয়ার্কার আমার ফ্যাক্টরিতে ঢুকবে না। আমি যে কদিন কাজ করাইছি ওখানে, আমি আমার প্রত্যেকটা শ্রমিক মানে 2 জনের খুব সিনিয়র অপারেটর আমি ওখানে বসাইছি। পরের দিন আমি মনে করছি কি স্যারে রাগ করে কথাটা বলছে। পরের দিন গেটে আসি, আমার শ্রমিকগুলা সহ দেখি সিকিউরিটির হাত সত্যই ঢুকতে দেয় না। এখন আমার মেশিন অফিসের মধ্যে, তারপরে মেশিন মার্কেট থেকেও আমাকে এর আগে টাকার জন্য চাপ দিছে, মেশিনও আটকাইয়ে দিছে। ঈদের আছে আর 10 থেকে 15 দিন। এই সময় কি কোনো মানুষ, কোনো মুসলমান এরকম করতে পারে বলেন? 7-8 জন লোক গেইডে, তারা আমার গায়ে হাত দিছে প্রকাশ্যে, তারা আমার ধাক্কাইছে, আপনি এখান থেকে চলো যান, আমার শ্রমিকদেরকে ধাক্কাইছে। তখন আমি সন্দেহ করছি, আমার শ্রমিকগুলারে সরাইয়ে দিছি, ছেলেগুলারে, মেয়েগুলা ছিল সাথে। তখন ওরা আমাকে ধাক্কাইতেছে, এখান থেকে চলে যান। আমি বলছি এটা সরকারি রাস্তা, আমি কেন এখান থেকে চলে যাব? এখানে আমি এই এলাকার ভোটার, এখানে দাঁড়ানোর অধিকার আমার আছে। আসলে কি ওদের তো, ওরা তো এলাকার স্থানীয়, ওদের কাছে কোনো মানবতা জিনিসটা নাই। তখন আমি ওখান থেকে চলে আসি, তাও আসতাম না। পাশের চার দোকানে আমি বসে আমার যারা যে শ্রমিকগুলো আসছে তাদের নামগুলো আমি লিখতেছি। এর ভিতরে আসছে, ওই যে এমডির একজন লোক আসছে, সে কয় আপনি এখানে কেন? আমি কই ভাই আমি ওদের নামটা লিখে চলে যাইতেছি, তুমি স্যারের যেয়ে কিছু বললো না। এই ছেলে যে স্যারের বলছে যে স্যার সালমা তো দোকানে বসে আপনার জন্য সমালোচনা করতেছে। আমি কিন্তু ওখানে বসে আমার যে শ্রমিকগুলা যে আগের দিন কাজ করছে তাদের যে খরচটা দিছি ওটা আমি লেখি নেই, ওটা আমি ওই দোকানে বসে বসে আমি লিখতেছি, কারণ এটা হয়তো এই সুযোগটা আর পাবো না, এই শ্রমিকগুলার হয়তো আমি আর নাও পাইতে পারি। তখন আমি এটা লিখতেছি, এর ভিতরে এমডি আইসে লাঠি লইয়া, মোটা একটা লাঠি লইয়া এমডি স্যার আইসে। দোকানদারের যে মারাটা মারছে, 3 দিন অসুস্থ ছিল দোকানদার, কিন্তু আমি খাইছি 2টা বাড়ি ওই সময় পিঠে। আমি লজ্জায় কাউরে বলি না, কারণ এই এলাকায় আমি 15 বছর, আমি একজন নারী উদ্যোক্তা, একটা মালিক আমাকে মারছে, এই কথাটা আমি কিভাবে বলি বলেন? এই কথাটা আমি বলতে পারি নাই। আপনাদের তো উইমেন চেম্বার অফ কমার্স আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, থানা পুলিশ আছে, আপনি সেখানে যাননি কেন? ওই সময় সে পরিস্থিতিটা ছিল না, কারণ আমি ফ্যাক্টরির মধ্যে ওই সময় প্রায় 6-এর উপরে টাকা পাওনা হইয়া যায়, কিভাবে আমি এখন থানায় যাই? 6 লাখের উপরে? হ্যাঁ। তো আপনাকে তো থানায় যেতে হবে তাহলে? না, আমার তো আজকে বাইর করছে, আজকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, এই গ্যাঞ্জামগুলো তো আজকে হইতেছে। হ্যাঁ, তারপরে কি করলেন আপনি? তারপরে আমি এই মায়ের খাইয়ে আমি ঘরে আসি, আমার মেয়েকেও বলি নেই, শুধু আমার স্বামীকে রাইতে বলছি যে মিমের আব্বু কি করতাম, আমি তো ওর জন্য থানা পুলিশ করে পারবো না। তো মিমের ভাবে বলতেছে যে থানা পুলিশ করে পারবো না, একটু ধৈর্য ধরো, টাকা দিয়ে দিব, যেহেতু গায়ে হাত দিছে। তো আমি বলতেছি আমি কালকেও যাবো, গিয়ে দিয়ে দেখি টাকা দেয় কিনা। তখন আমি এলাকার কিছু গণ্যমান্য লোক দ্বারা তারও বোঝানোর চেষ্টা করছি, যার কিছু না হোক, বা আমি একজন নো মুসলিম হিসেবে আমাকে মানবতা দেখাই আমার টাকাগুলো আর মেশিনগুলো দিয়ে দিতে বলেন। পরে ওনারা বোঝানোর চেষ্টা করছে, আর আমাদের ইয়ার কাছে গেছিলাম, কাউন্সিলরের কাছে, সে বলতেছে যে আমি ওর কাছে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি আপনি তো শুনছেন আমাকে মারছে, আপনি তো শুনছেন আমাকে মারছে। আমার স্বামী বলতেছে কই দেখো আগে, যেহেতু গায়ে হাত দিচ্ছে টাকা দিয়ে দিতে পারে। পরবর্তী উনি আমাকে, আমি পরে যখন স্থানীয় লোকজন দ্বারা আমি কথা বলছি, কাউন্সিলরের কাছে গেছি, পরে ওনার কানে গেছে
যে আমি বিভিন্ন লোক দিয়ে তাকে রিকোয়েস্ট করাইছি, ফ্যাক্টরি চেয়ারম্যানের কাছেও ফোন দেওয়াইছি, অনুরোধ করছি সবার কাছে জানি আমার টাকাটা আমাকে দিয়ে দেয়, মেশিনগুলো দিয়ে দেয়। পরে উনি আমাকে ডেট দিল যে ঈদের 2 দিন আগে, যে সব ফ্যাক্টরি যখন ছুটি দিয়ে দেয় 2-3 দিন আগে, ওই সময় যাইতাম, খোঁজখবর রাখতাম, আমাকে 1 লাখ টাকার চেক দিবে। আমি শিওর যে আমাকে যেহেতু চেয়ারম্যানে বলছে আমাকে চেক দিবে। তখন আমি আমার স্বামীকে বলছি, থাক ভাই, মায়ের যে 2টা খাইছি কেউ কিন্তু দেখে নাই, দোকানের ভিতরে দিছে আমাকে দুটোটা বাড়ি, কেউ দেখে নাই। তো 1 লাখ টাকার চেক দিব, তোমারও তো বেতন হবে, আমি মোটামুটি দিতে পারবো, পরবর্তী মাসে আস্তে আস্তে দিলে হয়তো আমি শ্রমিকগুলারে ক্লিয়ার করতে পারবো, দেনাগুলো দিব। কি করব, ভুল করে কন্ডাক্টারে নিছি। পরে ওনাদের ডেট অনুযায়ী আমাকে অ্যাকাউন্টসে ফোন দেয়। আচ্ছা, ঈদের 2 থেকে 3 দিন আগে অ্যাকাউন্টসে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপা আপনি কই? আমি কইছি ভাই বাসায়। আপনার জন্য 1 লাখ টাকার চেক দেওয়া হয়েছে। তো 1 লাখ টাকার যখন চেক দেওয়া হয়েছে, আমাকে ঠিক আছে ভাই, আমি কখন আসবো? কই আপনি 12টার দিকে আসেন, দুপুর 12টার দিকে। আমি এখন ব্যাংকে আছি। আমি দুপুর 12টার দিকে ফোন করছি, তখনও উনি বলে যে আমি ব্যাংকে আছি। সে তখন অফিসের মধ্যেই ছিল। পরে 2টা বাজে উনি আমাকে ডাকছে, আমি গেছি। গেলে কথা বলতে পারি না, এরকম করতে করতে 5টা বাজে, তখনও আমি ফোন দিই, ব্যস্ত আছি। তবে অ্যাকাউন্টিং যদি আমাকে বলতো যে আজকে আপনার জন্য ভয়ঙ্কর পাত অফিসের মধ্যে, আপনাকে যতই লোকে ডাকুক, যেই ডাকুক, আপনি আসবেন না, তাইলে কিন্তু আমি যাইতাম না। কিন্তু আমি অ্যাকাউন্টিংকে অনেক শ্রদ্ধা করতাম। তো সে নামাজ কালামও পড়তো। আসলে পাপে বাপেরে সারে না, তার শাস্তি হয়তো সে এখন পাইছে। পরে রাইতের যখন 11টা বাজে, তখন সিকিউরিটি বলে আপনাকে ভিতরে ডাকে। তখন আমার যেই নাম্বারে আপনাদের সাথে কথা হয়েছে, নাম্বারও ছিল, গ্রামীণ নাম্বারও ছিল, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার, সে ভিডিওতে আমার ওই গ্রামীণ নাম্বার ছিল, সবই ছিল। কি ভিডিও ভাইরাল হয়েছে আপনার? ভিডিওতে কি একটা ভিডিও, আমি সুসাইড করব বলে একটা ভিডিও দিছি ফেসবুকে। আচ্ছা, সেই ভিডিওর মধ্যে আমি ওনাদের নাম ঠিকানা সহ উল্লেখ করছি। তো তখন আমি ওই সিমটা আমার সাথে ছিল। 11টা বাজে আমি ভিতরে যাই। যখন আমি রুমে ঢুকি, তখন আমি দেখি 7-8 জন অচেনা লোক। এর মধ্যে আমি 2-3 জনকে চিনি। আর আমার গলায় কিন্তু একটা চেন ছিল, কানে 1 জোড়া কানের দুল ছিল। এগুলো আমি যখন বাপের বাড়ি থেকে আসি না, তখন আমার বাইয়ের বউয়ের ছিল, আমি নিয়ে আসছিলাম বাপের বাড়ি থেকে। তো এগুলা ছিল। ফ্যাক্টরিতে ঢোকার আগে আমি ওই ফ্যাক্টরির একজন মণি ম্যাডাম নামে ম্যাডামকে বলি যে ম্যাডাম আপনি আমার এই চেনের কানের দুলটি রাখেন তো, চালু যদি আবার থাপড় তোপড় মারে, কই কিচ্ছু হবে না, আপনি নেন, আপনি গায়ে হাত দিবে কেন, আপনি নেন। তখন আমি গেছি ভিতরে যাই। যখন আমি পরিস্থিতিটা নিচতলায় দেখে আমার সন্দেহ হয়, কারণ আমি একজন নারী উদ্যোক্তা, মোটামুটি আমি দেখে তো কিছু অনুভব করতে পারছি ওখানে। তখন আমি দৌড় দিয়ে বাইরে বলেছি, আমাকে শালম নামে একজনে ধাক্কা মেরে ভিতরে দেয়। তখন আমার এই মালিকে উঠে এসে, আমার এইভাবে মাথায় কাপড় দেওয়া ছিল, আমার মাথার এই জায়গায় একটা থাপড় মারছে, চোখে পড়ছে প্রথম থাপড়টা, আগুন বাইরেছে আমার চোখ দিয়া, আর একটা থাপড় গালে পড়ছে, গালে পড়ে নাই, মাথায় পড়ছে, এটা হে ব্যথা পাইছে। হে ব্যথা পাবো দেয় আমার গায়ের ওড়নাটা লয়ে ঢিলে দিয়ে নিচে ফালাইয়া দিছে। ওড়না ছাড়া ছিলাম আমি ওখানে। পরে ওই দেয় একটা ধাক্কা, বা ওই দেয় একটা ধাক্কা দেয় না কি দেয়, এটা তো আপনারা বুঝেন, যেহেতু আমার এই লাইফটা অনেকেই দেখবে। সেদিন আমার মনে হয়েছে যে না, মুসলিমরা আসলে অসহায় হয়। আজকে পরিস্থিতি আমি বুঝি। আমার ভিতর অনেক কষ্ট ছিল যে আমি টাকা পাবো, ঠিক আছে, সে তো আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতো, সে আমার গায়ে হাত দেওয়াটা আমি মাইনে নিতে পারবো না। পরে আমি ওনার পাও ধরি, প্রায় 11টা বাজে ঢুকি, আমি 12:15 বাজে ওখান থেকে বাইর হই। আমি খুব ক্লান্ত হই, আমার চুলগুলো এলোমেলো হয়, দর্শিত হই নাই, কিন্তু আমি ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়েছি ওই চেম্বারের মধ্যে। আপনি তখন পর্যন্ত পুলিশের কাছে যাননি, কোনো মামলা করেননি? না, ওনারা তো আমাকে বলছে টাকা দিয়ে দিবে, এজন্য যাই নাই। পরে আমি ওই চেম্বার থেকে দৌড়াই, ওনার পাও ধরি। উনি বলে যে এইরকম কয়েকটা মেয়ে গণধর্ষণ করে মেরে ফেলা আমার জন্য কোনো ব্যাপার না। গাজীপুরের মধ্যে এমন কোনো কেউ নাই আমার বিচার করব। অমুক এসপি আমার আত্মীয়,
অমুক অফিসার আমার এই, অমুক অফিসার আমার এইরকম হুমকি মানে কথা ওখানে বলছে আমারে। আমি মেয়রের বেডরুমে যাইয়া বসি, ড্রয়িং রুমে না। আমার চিনস তুই, আমি জোতা নিয়ে ঢুকি, এই মেয়রের রুমে জোতা নিয়ে ঢুকি। তুই আমার জন্য বিভিন্ন লোকের কাছে যাই আমার বদনাম করস। আসলে কিন্তু বদনাম করি না, আমি অনুরোধ করছি। পরে আমি ওনার চেম্বার থেকে যখন দৌড় দিয়ে বাইর হই, ওনাটা আমার হাতে ছিল তখন, ওনাটা আমার হাতে ছিল। আমি দৌড়াইয়া যখন বাইর হই, ওই বিলের কফিগুলো পকেটে ছিল, দৌড়াইয়া বাইর হই, একটা কপি হাতে ছিল। সে গেট খুলেন, স্যারের যাইতে বলছে আমাকে, আমার বাসায় সমস্যা হয়েছে। তখন আমি বাইরেই, আমি বাসায় আসি না। আমার স্বামীকে একটা ফোন দিই, ফ্যাক্টরি থেকে না হইলেও আমি 500 গজ দূরে যাইয়া ফোন দিয়ে আমি বললাম যে আমি থাইকা নাই সুখ, মরল নাই দুঃখ, জীবন যুদ্ধে বহুত যুদ্ধ করছি, কিন্তু তোমার বেতনটা কেন এত কম? যে বেতনে তুমি আমার সংসারটা চালাইতে পারো না, যার কারণে আমার কাজ করা লাগে। বাচ্চা দুটো নিয়ে তুমি ভালো থেকেও, আমি যদি কোনো অপরাধ করি তুমি আমারে ক্ষমা করে দিও। এই বলে আমি বোটবাজার জাজর হইয়া আমি ওইদিকে একটা রেল স্টেশন পাই। আমি রেল স্টেশনে গিয়ে, আমি রেল লাইনে গিয়ে আমি শুয়ে থাকি। তখন আমার ওখানে আমি একটা কাগজে লিখছিলাম, পকেটে যে বিল, একটা বিলের উপরে লিখছিলাম যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার কপালের দোষ। এভাবে একটা কাগজ আমি হাতে নিয়ে, আর আমার বাচ্চাটার কথা আমার মনে আছে, ওই সময় আমার স্বামীকে কল দিছি। ট্রেনের আওয়াজ শুনে ওইও অস্থির হয়ে গেছে, বাচ্চাটা খুব কাঁদতেছে, তুমি ঘরে চলে আসো। কিন্তু আমার কাছে একটা আঘাত পাইছি, উনি মুসলমান হয়ে উনি কিভাবে আমার এভাবে মারে। পরে ওখানে কতটি লোক চার দোকান থেকে দৌড়াই এসে আমার ট্রেনে নিয়ে আসে। তাদেরকে আমি বলছি যে শর্টকাটভাবে বলছি যে ভাই এই ঘটনা ফ্যাক্টরির মধ্যে এই করছে আমাকে। তখন ওনারাও বলছে যে বোন, ও লোকটা তো ভালো না, খারাপ, উনি ওনার শ্রমিকদেরকেও লাঠি দিয়ে পিটাই। তা আপনি করেন, থানায় গিয়েও কি লাভ, আপনি গণভবনে যান। তারা ওখান থেকে আমাকে পুলিশ, ওই যে ট্রেনের রাস্তায় কতটি পুলিশ থাকে না, পুলিশের হাতে দিয়ে দিছে। পরের দিন ভোরে আমি চট্টগ্রামেতে যে ট্রেন আসে, লোকাল ট্রেন, ওই ট্রেনে করে আমি কমলাপুর যাই। ওখান থেকে টাকা ছিল না, হাইটে হাইটে আমি এই গণভবনে যাই। মানুষের থেকে জিজ্ঞেস করে পাও ব্যথা হয়ে গেছিল আমার। গণভবনে যাই, ওখানে সাক্ষাৎ করতে পারি নাই। বহুত চেষ্টা করছি আমি, আর পুলিশেরও ধরে, মানে গেটে যে লোক থাকে ওনাদেরকে ধরে বহুত চেষ্টা করছি, আমি ব্যর্থ হই যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। হয়তোবা উনি যদি একটা ফোন দেয় বা উনি কোনো একটা কিছু করে, হয়তোবা আমি আমার সব কিছু ফেরত পাবো। আমি চলে আসি, বাসায় আসার পরে তখন আমি চিন্তা করি আমি কি করব, কারণ কখনো তো এরকম পরিস্থিতিতে পড়ি নাই। তখন আমি জয়দেবপুর থানা ছিল, আমি জয়দেবপুর থানায় যাই। ওখানে থানায় তখন ওই যে মেট্রোপলিটন হচ্ছে, তখন ওনারা খুব ব্যস্ত ছিল। তারপরও আমি থানায় যাই, কিন্তু থানা পর্যন্ত ঢুকতে পারি না। জয়দেবপুরের ওখানে একটা মসজিদ আছে থানায় ঢোকার আগে, সে মসজিদ গেটে আমাকে 4-5 জন পোলাপাইনে আটকাইয়া রাখছে মেন রোডে। আমার বাবুটা কোলে ছিল। তা আমার একটা প্রশ্ন, যে আমার একটা বাচ্চা কোলে 5-6টা ছেলে রাস্তার মধ্যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, কেউ কি দূর থেকে একটু ভিডিও করতে পারলো না? বা তারা কি কেউ একজন সাহসী লোক এসে একটু প্রতিবাদ করতে পারলো না? যে তারা যে আমাকে হুমকি দিতেছে, বড় বড় করে এই হুমকিগুলো দিতেছে, আমার কষ্ট। এটা ফেসবুকে তো অনেক কিছু গোপনে মানুষ ভিডিও করে দিয়ে দেয়, তো তারা এটা কি কারো কাছে হইলো না? তখন আমি 2-3 বার গিয়ে আমি যাইতে পারি না। তখন বাসায় আমি চিন্তা করি আমি গৃহবন্দী, যে আমি নাইলে কখন কোথায় যাই না যাই তারা কিভাবে জানে, মালিক কিভাবে জানে? তাহলে আমার উপরে নজরবন্দি রাখছে, লোক লাগাইয়া দিছে। আমার স্বামীকে তখন বাসায় আসা বন্ধ করে দিই আমি। সে যেখানে ডিউটি করে ওখানে তার বন্ধু থাকে মেসে, ওই মেসেই সে আমি কাপড় চোপড় পৌঁছাইয়া দিছি। সে ওখানে 2 মাস থাকে, আমি ঠিকানাটা শুধু বলতে পারতেছি না। সে ওখানে 2 মাস থাকে, থাকার পরেই আর এদিকে বাসায় আসে না। এর ভিতরে আমি এই গাজীপুর শামসুন নাহার ম্যাম আছে না, এসপি, ওনাকে ফোন করে আমি আমার সব কিছু জানাই যে ম্যাডাম আমাকে চেম্বারের মধ্যে এই 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 সব কিছুই, বা কোনো মহিলা তো ওনাকে ভাঙিয়ে আমি সব কিছু বলছি।
এসপিকে, এবং অনেক কাঁদছিও। তারপরে যে ওনাকে আরও বলছি যে আমি আমার এই মেয়ে 13 বছর বয়স চলে, সে আমার পিছে পিছে গেছিল ফ্যাক্টরির গেটে। ও যেদিন লাঠি দিয়ে মারে, ম্যাডামেরে বলতেছি যে ম্যাডাম আমার মেয়ের পর্যন্ত ছাড় দেয় নেই এই পোলাপাইনগুলা। আমার মেয়ের কোলেতে বাচ্চা পড়ে যায়, মেয়েরে এই ছেলেটার পায়ে ভুলবশত পড়ুক, যেভাবেই পড়ুক, কিন্তু পাড়া দিছে। সাংবাদিকে সেই পিকচার পর্যন্ত নিচ্ছে আমার বাচ্চাটার। আমার মেয়ের আমি না করছিলাম, সে যে কোন সময় আমার পিছনে গেছে আমি কিন্তু খেয়াল করি নাই। তা আমার মেয়ে বলছে মা আমার একটা থাবর দিছে। কে দিছে? ওই সময় কি এতগুলো মানুষের ভিতরে এত কিছু জানা যায়? তা আমার ছেলেটার পায়ে যখন ডাকটা দিয়েছি তখন আমি সাংবাদিকদের কাছে কান্না করে হাত জোর করছি। ওই বোটবাজারের তারা পিকচার নিয়েছে আমার ছেলের পাউডার, এবং তারাও খুব আফসোস করছে, শিশু বাচ্চা এভাবে পাড়া দেয় কেমনে। তখন আমি শামসুন নাহার ম্যামে বলে যে দেখেন এটা তো আমার এরিয়া না, মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের বা এটা মেট্রোপলিটনের আন্ডারে চলে গেছে। তখন আমি এই মেট্রোপলিটন গাছা থানায় যাই। গাছাই থানা দিয়ে 3-3বার এফআইআর করার চেষ্টা করি, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না আমি তাদের কাছে, বা আমার কাগজগুলা তারা নেয় ঠিক আছে, কিন্তু কোনো তদন্ত হয় না। তো এই পরবর্তী আমি অফিসার ইনচার্জ ওনার কাছে যাই, ওনাকে গিয়ে আমি কান্না করে হাত জোর করি। তখন উনি একজন অফিসার দেয়, সে অফিসার তদন্তে যায়। মালিকে বলে 1 সপ্তাহ সময় নিছে। 1 সপ্তাহ সময় নিছে যে মেয়েটাকে আমি টাকা পয়সা দিয়ে দিছি, মেয়েটা ভালো না, মেয়েটা খারাপ, সে আমার নামে মিথ্যা বদনাম রটাইতেছে, এরকম কথা বলে। তো এই অফিসারে বলছে ঠিক আছে মেয়েটা তো আপনি টাকা পাবেন, কাগজ দেখাইছে, তা আপনি যে টাকা পয়সাগুলো দিয়ে দিচ্ছেন সে প্রমাণটা দেখান। তখন অফিসার ওই মালিকের সামনে আমাকে ফোন দিছে। তখন আমি বলছি স্যার আমার একটা বিলের কাগজ আর আমার একটা রেজিস্টার খাতা আমার ম্যানেজারকে এই বিল করার জন্য পাঠাইছি, সে আমার ম্যানেজারকে 4 ঘন্টা বাইন্ধা রাখছে, এবং এই রেজিস্টার খাতায় আর বিলের কাগজটা সে রেখে দিছে। আপনি একটু জিজ্ঞেস করেন আমার খাতাটা দিয়ে দিতে বলেন। কই না এটা মিছা কথা। তখন আমি থানায় গিয়ে বলি স্যার আপনি অফিসার চেঞ্জ করে দেন। তখন একজন অফিসার দিছে, সে অফিসারটার নাম হচ্ছে হাফিজ। উনি মোটামুটি ভালো কাজ করছে। এই হাফিজ স্যারে আর সৌদি আরবের এক জনগণের নাসির ভাইয়ের মানে মাধ্যমে আমি ওনার ফ্যাক্টরিতে পুলিশ নিয়ে 2 জন মিডিয়ার লোক নিয়ে আমি আমার মেশিনগুলো উদ্ধার করি। পরবর্তী এই মেশিনগুলো উদ্ধার করার পরে টাকাগুলো আর উদ্ধার করতে পারি না। তখন আমি আমার ফেসবুক থেকে অনলাইনের সহযোগিতা নিই। অনলাইনের সহযোগিতা নিয়ে আমি এমন একটা মানসিক চাপে পড়ে গেছি, যেমন কিস্তির, তারপরে যে আমার এই যে সুদের টাকা, আর বাকি দোকানে আমার মেলা টাকা বাকি দেয় না, বিভিন্ন রকম মানসিক। আমার স্বামী যে বেতনটা পাই ওখান থেকে আমি 7,000 টাকা সুদ দিয়ে 3,000 টাকা রুম ভাড়া দিয়ে আমার টাকা থাকে না। তা আমি এমন একটা মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যাই যেটা বলার মতো না। তখন আমি ফেসবুকে আমার অনলাইনে কিছু ভিডিও দিই, এবং এর ভিতরে একটা ভিডিও আমার ভাইরাল হয়, যে ভিডিওটার মধ্যে আমার উল্লেখ ছিল যে আমি আর বাঁচতে চাই না। 18 কোটি জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, আমাকে কোনো হিন্দু নির্যাতন করে নাই, আপনাদের মতো একজন মুসলিম শিল্পপতি দ্বারা আমি সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন হই। এই ভিডিওটা সাথে সাথে ভাইরাল হয়ে গেছে যে আমি যদি সুসাইড করি তার জন্য কিন্তু অমুক 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 দায়ী। এই ভিডিওটা আমার ভাইরাল হয়। তারপর আমার জন্য সাইবার ক্রাইমে উনি মামলা করে, আমার মালিক সাইবার ক্রাইম থেকে আমাকে ফোন দেওয়া হয়। সেখানে আমি বলি যে আমাকে আর মানসিক চাপ দিয়ে না, অলরেডি আমার মাথার সমস্যা, আমি সকালে কি দিয়ে ভাত খেয়েছি দুপুরে মনে থাকে না, বা আমি এখন আমার কোনো কিছু মনে থাকে না, আমার মাথাটা 24 ঘন্টা ব্যথা থাকে। আমি এই কাগজ নিয়ে আসছি এখানে, আমি কতবার ডাক্তার দেখাইছি মাথার, আমি আশা করি নাই যে আমি খুব ধর্মকে ভালোবেসে কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, কিন্তু ইসলাম ধর্মের একজন লোক আমাকে এভাবে অত্যাচারিত করবে এটা আমি কল্পনাও করি নাই। আমি 7-8 বার পুলিশ হেডকোয়ার্টার গেছি, আমি দুদক কার্যালয়ে গেছি, তারপরে যে আমি বহুত মিডিয়ার হেড অফিসে গেছি, কিন্তু শিল্পপতি তো তার জন্য কোনো করে না, মানে কেউ অগ্রসর হয় না। তা আমাকে অনেকেই বলছে প্রবাস থেকে যারা
প্রতিবাদ করে বা ভালো ভালো ব্যবসা করে, এ ধরনের কিছু ভাইয়ে আমাকে বলছে আপনি FM রেডিওতে যান, আপনি FM রেডিও, আমার ওই ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, আপনি FM রেডিওতে যান। সবাই যদি আপনাকে সুরে ফালাইয়া দেয়, FM রেডিওতে কেউ আপনাকে ফালাবে না, আপনি FM রেডিওতে যান। তখন আমি ওনাকে বলি, এখানে আমি শুনি জীবনের গল্পটা আমি শুনি, কিন্তু ওখানে কিভাবে যাওয়া লাগে এগুলো তো আমি জানি না। তো আমাকে 100 মতো শুধু কমেন্ট করছে আমার আগের আইডির মধ্যে, আপনার কথা বলছে, আর বলছে ওনারা ওখানে আমাকে কমেন্টে লিখছে যে 1,26,00,000 প্রবাসীর অনুরোধ আপনি FM রেডিওতে যান, এই কথাগুলো ওখানে জানাবেন, যা আমাদের অনুরোধে আপনি আজকে ওনাদের কারণে কিন্তু আমি এ পর্যন্ত আসছি। আর এখানে আপনি এখানে জানালে কি হবে, আপনার কি মনে হয়েছে? এখন আমার মনে হচ্ছে কি, আসলে আমার এখন যে বর্তমান পরিস্থিতিটা, আপনি থানা পুলিশ করার পর ওটা কি করছি, হয়েছে? মামলাও করছি, কোর্টচত্বরেও মাইর খেয়েছি আমি, তার জন্য 4 ঘন্টা হাকিমে তাদেরকে আটকেও রাখছে। আপনি মনে হয় খেয়াল করতেছেন আমার কথা কিন্তু মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, এটা আমার একটা মানসিক চাপ হয়ে গেছে। আমি মাথার ডাক্তার দেখেছি 2-3 বার, আমি আপনার এই চেয়ারে বসা, কিন্তু আমার পিছনে পুরা ব্যথা। আমি 10-15 দিন আগে স্ট্রোক করছিলাম। মানে আপনি টাকাটা তুলতে পারেননি শেষ পর্যন্ত? এখন দেখেন, আমি আপনাকে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আপনি বলেছেন, আপনার কথাগুলো আমরা প্রচার করেছি, বাট আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এটা আমরা সবসময় বলি, আমাদের ডিসক্লেইমারের জায়গাতেও আছে, এটা একপাক্ষিক কথা, এবং এই একপাক্ষিক কথার জায়গাতে এটা সত্য না মিথ্যা সেই জাজমেন্টে আমরা কখনোই যাই না, কারণ আপনি যাদেরকে নিয়ে বললেন তাদেরকেও এখানে অনেক কিছু বলার আছে, এবং সেই জায়গাটাও আমরা ওপেন রাখি সবসময়। আমরা বরং এটাকে, যদি আপনার গল্পটা যিনি বিশ্বাস করবেন সেই জায়গাটা থেকে বলতে পারি, যদি কেউ ধরেন শুধু কে দোষী কে নির্দোষ সেই জায়গাটার বাইরে গিয়ে, এটা একটা নির্মমতার গল্প, এটা একজন মানুষের ফাইট করার গল্প, সেই জায়গাটা থেকে যদি কেউ শুনতে চায় তাহলে এই গল্পে অনেক কিছুই শেখার মতো আছে। আর যেহেতু আপনি মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছেন, এটা একটা মামলাধীন ঘটনা, মামলা হয়েছে, মামলা চলছে, আপনি নিজেও ফেসবুকে এসে এই ধরনের কথা বলেছেন, কি হয়েছে না হয়েছে। কতদিন আগে করেছেন এটা? ভিডিওটা দিছি 3 মাস হয়, আর মামলা করছি প্রায় 6-7 মাস হয়, এখানে ডেট লেখা আছে। আচ্ছা, তো তার মানে আপনার মামলাটা এখনো ম্যাচিউর হয়নি, আপনার মামলা হয়তো তদন্ত চলছে, কি হয় না হয় সেটা আপনি পরবর্তীতে জানতে পারবেন। তো আমরা আইন এবং মহামান্য আদালতের উপর শ্রদ্ধা রেখে আমাদের অনুষ্ঠানে এই ধরনের কেস আসলে আমরা সবসময় এই কথাটাই বলি, আদালত যে সিদ্ধান্ত দেবেন, যখন দেবেন, সেটাই আসলে চূড়ান্ত রায়, এটার বাইরে তো আর কিছু বলার থাকে না। তো সেই জায়গাটি থেকে আমরা আস্থা রাখতে চাই। কিন্তু আপনি যে গল্পটুকু বললেন, এই গল্পের জায়গাটাতে আমি একটা জিনিস পজিটিভ দেখেছি, যে জীবন যুদ্ধে আপনি হার না মানানো একজন মানুষ, এবং আপনি ভালোবেসেছেন আপনার ধর্মকে, আপনি ভালোবেসেছেন আপনি যেভাবে চলতে পছন্দ করেন, কাউকে হিট না করে, নৈতিকতা বিসর্জন না দিয়ে নিজের মতো করে। কিন্তু চলতে ফিরতে গিয়ে আপনি বড় রকমের একটা বাধার শিকার হয়েছেন, সেটা হলো যে পরিশ্রম করেছেন, সেখানে আপনার ন্যায্য মজুরি পাওয়ার কথা, এই অর্থগুলো আপনার পাওয়ার কথা, আপনি সেটা পাননি। যে কোনো রাস্তাতে গিয়ে আপনি সেটা আপনার হাতের কাছে এখনো আসেনি। কিভাবে চলে এখন আপনার দিন? আমি কালকে রুম চেঞ্জ করছি। সত্য কথা কি জানেন, আমি আপনার এখানে আসছি, আমি রান্না করি নাই, আমি খুব কষ্টে আছি, আর কে চালাইতে পারতেছি না। আমার এটা আপনার অনুষ্ঠানটা অনেক ভালো ভালো লোকে দেখে, এখন আমার পরিস্থিতি খুব ভয়াবহ, যা আমি এখন 1000 চেষ্টা করেও পারতেছি না, আর মামলাও চালাইতে উদ্দেশ্যে পাড়ি জমাতে পারেন। আজকে আপনার 2টো ছেলে মেয়ে আছে, আপনি কষ্ট করলে কেউ না কেউ আপনার পাশে দাঁড়ানোর আছে, আপনার হাজবেন্ড বেঁচে আছে, সব কিছুর পরে মাত্র 6 লাখের জন্য আপনি কেন ভেঙে পড়েছেন? আমি বলছি না যে এটা ইনজাস্টিস হচ্ছে না জাস্টিস হচ্ছে, আমি আপনার জীবন কেন্দ্রিক কিছু কথা বলছি, যে এই 6 লাখ যদি আপনি নাই পান, আইন আদালত যদি এটা 10 বছর সময় নেয় এটা রায় দিতে, তখন হয়তো 6 লাখ টাকার কোনো মূল্যই থাকবে না আপনার কাছে। যদি এরকম হয়, তার মানে কি আপনার জীবনটা থেমে যাবে? এখন আমি পারতেছি না, কারণ এখন আমাকে যেমন ধরেন, এখনকার প্রশ্ন না, আপনি আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, এটা আপনার জন্য উপকার হবে। 6 লাখ টাকার জন্য কেন আমি ভেঙে পড়ছি, এক্স্যাক্টলি, আপনি এতটা ভেঙে কেন পড়ছেন যে 6 লাখ টাকা না পেলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনার কথা বা আপনার কান্নাকাটি সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে এরকম, যে এটা না পেলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনি তো আপনার অতীতকে ভুলে গেছেন, আমার যেটা মনে হচ্ছে কথা শুনে, যে আপনি কি পরিমাণ সাহস শক্তি নিয়ে আপনি ক্লাস 9-এ পুরো পরিবার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনি একটা অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। সেই মানুষটা, আপনি আজকে সংসার পেয়েছেন, বাচ্চা কাচ্চা পেয়েছেন, আপনার তো না খেয়ে থাকার মতো অবস্থা না, আপনার হাজবেন্ড আছে,
হ্যাঁ, আপনি তো এমন তো না যে আপনারা একেবারে পঙ্গু হয়ে গেছেন, 2 হাত আছে, 2 পা আছে, তো পুঁজি করার মতো তো অবশ্য রাস্তা আছে। তো তাহলে আপনি যে কাজ শিখেছেন, আপনি যে বিদ্যা শিখেছেন, সেটা তো আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নেয়নি। আর আপনি যদি ধর্মীয় রীতিনীতি অনুশাসনের কথাই বলেন, তাহলে তো এটা আল্লাহই বলে দিয়েছে যে বিপদে ধৈর্য ধরতে হয়। এবং একই সাথে এটাও তো ঠিক যে হোঁচট খেয়ে কোনো জীবনটাই সহজ না। আপনার জীবনে 6 লাখ টাকার সমস্যা আছে, আরেকজনের জীবনে হয়তো 1 কোটি টাকার সমস্যা আছে, আরেকজনের জীবনে হয়তো 10 টাকার সমস্যা আছে, এবং সেটাই অনেক বড় সমস্যা। তো সমস্যা মুক্ত কোনো জীবন না। কিন্তু আমি যে জিনিসটা মিস করছি আপনার মধ্যে, যে ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনি যে পরিমাণ সাহস নিয়ে সামনের দিকে আগালেন, ওই জিনিসটার মিসিং কেন? আপনার তো সেই অর্থে তেমন কোনো বয়সও হয় নাই। এখন আমি এই টাকার জন্য ভেঙে পড়ছি কেন? আমার প্রতি মাসে আমার সুদের টাকাটা দেওয়া লাগে, তারা আমাকে মাপ দেয় না। তারপরে যে আমার শ্রমিকগুলা প্রতি মাসে আমার বাসায় আসে, 15 দিন পরেও আসে। আজকে 5 জন এলো, পরে সপ্তাহে 5 জন এলো। তারপরে যে আমি এই ফ্যাক্টরিতে কন্ট্রাক্টারি করে এই দেনাগুলাই করছিলাম। তারপরে কিস্তির অফিস থেকে আমার জন্য কয়েকদিন পর পরেই আমাকে ডাকে, আপনি কিস্তি চালাইতে পারেন না, আমি কিভাবে চালাবো? তারপর যে দোকানে আমি এত বছর বাকি খাইছি, উনি বাকি দিতে চায় না। একটা মানুষ যদি আমি এই 6 লাখ টাকা না পাইলে এই টাকাগুলো যদি পাই, হয়তো বা আমার শ্রমিকগুলোরে আমি আগে বিদায় করতে পারবো, বা আমার এই সুদের টাকা বা আমার যে মেশিন বাজার আমি যেতে পারি না। আমার এই দেনাগুলো দিয়ে আর যাই কিছু থাকবে, তখন আমি আশা করতে পারি এবার আমি আর একটা দোকান দিতে পারবো। উনি তো আমাকে এমনভাবেই বিপদে ফেলাইছে যে আমারে দিয়ে তো উনি আগে এলাকাতেই আমি দেনা করে ফেলছি। এখন আমি যেদিকে যাই আমার শুধু ভয় লাগে যে কোনো দেনাদারের সামনে আমি পড়ি কিনা। আর সবচেয়ে বড় কথা, উনি আমার গায়ে হাত দিছে, যে কেন আমি এটার বিচারটা আমি কেন এই আদালত যে 10 বছর 12 বছর পর্যন্ত। আমি দেখেন, আপনাকে আমি আসলে মূল জায়গাটাই ফিরে নিয়ে আসতে চাই। আপনি অনেক কষ্টে আছেন, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু এই কষ্টটাই জীবন না। আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন যে আপনার জীবন আর ভালোর কোনো রাস্তা নাই, তাহলে আমি বলবো যে 6 লাখ টাকা না, আপনার কাছ থেকে সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো আপনার মনের সাহস। সেটা চুরি করে নিয়ে গেছে এরা, বা ডাকাতি করে নিয়ে গেছে এরা। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন, এবং যে ঘটনা আপনার জীবন অতীতে ঘটেছে অলরেডি, তাহলে সৃষ্টিকর্তা আপনার পাশে দাঁড়াবে। আমি সেই জায়গাটায় নক করতে চাই। আপনি একজন মা, আপনার সন্তান আছে। কটা সন্তান? আমার 2 বাচ্চা। 2 বাচ্চা। আচ্ছা, আপনি ফেসবুকে লাইভ করেছেন। ফেসবুক লাইভ নিয়ে আমার একটু কথা আছে। কথাটা হচ্ছে এই যে আমরা এই ফেসবুকটাকে, আমার কাছে মনে হয় পৃথিবীর অন্যতম জঘন্যতম একটা জায়গা হচ্ছে এই ফেসবুক এখন। হ্যাঁ, এবং যে কোনো, হ্যাঁ, অনেক উপকারিতা আছে, আমি অবশ্যই এটা স্বীকার করি, অনেক উপকারিতা আছে। বাংলাদেশের অনেক কিছু দৃষ্টান্তমূলক ঘটনা এই ফেসবুকের মাধ্যমে ঘটেছে। কিন্তু এই ফেসবুকটাকে আমরা আইন আদালতের জায়গা মনে করছি, এই ফেসবুকটাকে আমরা পুলিশি ব্যবস্থা মনে করছি, এই ফেসবুকটাকে আমরা ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করার জায়গা মনে করছি। এমনকি বন্ধুর সাথে রাগারাগি হয়েছে, এসে স্ট্যাটাস দিচ্ছি। কেউ আমাকে বকা দিয়েছে, এসে স্ট্যাটাস দিচ্ছি। সিওনজলের সাথে কথাবার্তা কাটাকাটি হয়েছে, সেটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছি। মানে আমাদের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছু নাই। এবং অদ্ভুত হলেও এই জিনিসটা সত্য, সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন গ্রো করেছে যে যেই কিছু হোক না কেন সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভে যেতে হবে, যেটাই কিছু হোক না কেন একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিতে হবে। সেটা একটা পুলিশের শাস্তি হোক, কিংবা কেউ একটা অন্যায় করছে, হ্যাঁ, সেগুলোর কারণে যে অ্যাকশন হচ্ছে, এটা সত্য। কিন্তু যে কোনো কিছুই, এবং আমি সেদিন হঠাৎ করে একটা, আমার পার্সোনাল আইডি থেকে আমি এটা নিয়ে কথাও বলেছি, হঠাৎ করে সেদিন আমি দেখছিলাম যে কোনো একজন উঠতি মডেল, তিনি স্ট্যাটাস দিয়ে সুইসাইড করতে যাচ্ছেন, যে আর কিছুক্ষণের মধ্যে আমি সুইসাইড করতে যাচ্ছি। মানে বাঁচতে হলে ফেসবুক, মরতে হলেও ফেসবুক, পেট খারাপ হলেও ফেসবুক, পেট ভালো থাকলেও ফেসবুক। মানে আমরা কি পরিমাণ চিন্তা কম করা একটা জাতি, যে কোনো কিছু হলেই এই ফেসবুকে এসে সেটার বয়ান ছাড়তে হবে। এখন আমি আপনাকে কেন এই কথাটা বলছি, দেখেন, আপনি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন, বা আপনার যে সামাজিকতা, সব জায়গাটায়, যে কোনো জায়গাতেই হোক না কেন, আপনার এক পর্যায়ে মনে হয়েছে যে ফেসবুকে এসে যদি আমি ভিডিওটা ছেড়ে দেই তাহলে আমি ন্যায় বিচার পাবো। আমি কি কথাটা সত্য বলেছি না মিথ্যা বলেছি বলেন? হ্যাঁ, সত্য বলছি। আমি পাশাপাশি এটাও আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি জানেন যে আপনি যখন লাইভে এসে সুইসাইড করার কথা বলেছেন, বা যাদের নামে অভিযোগ করেছেন, এটা এক ধরনের কি বলা যেতে পারে, যেহেতু আপনি অভিযোগ করেছেন তাদের নামে, তারা কিন্তু চাইলে আপনার নামে সাইবার ক্রাইম এগেইনস্টে এটা মামলা করতে পারে। করছে না? করছে। এবং এটাকে আপনি জানতেন আগে থেকে যে ফেসবুক এরকম ভাবে তাদের নামে বললে আমার নামে একটা মামলা হতে পারে? আমি জানতেন কিনা শুধু এটুকু বলেন। হ্যাঁ, না, এটা আমি জানতাম না। এই যে দেখেন, আমরা যখন একটা জিনিস করি তখন সেটার রিয়াকশনটা কি দাঁড়াতে পারে এটা আমরা চিন্তা করি না। বাংলাদেশে সাইবার ক্রাইম অ্যাক্ট যেটা, সেটা খুব শক্তিশালী একটা আইন আছে বাংলাদেশে, এবং
আপনি যদি কোনো মানুষের নামে এমনকি ছবিতেও যদি উল্টাপাল্টা কোনো কিছু করেন, একটা মানুষের ছবি নিয়ে গলা কেটে হাঁসের ছবি বসিয়ে দিয়েছেন, মুরগির ছবি বসিয়ে দিয়েছেন বা অন্য কিছু করেছেন, এমন একটা মানুষকে নিয়ে আপনি ট্রল করেছেন ওখানে, এইটা নিয়েও সে ব্যবস্থা নিতে পারবে। এবং বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে। আপনারা সাইবার ট্রাইব্যুনালে যদি যান তাহলে দেখতে পারবেন ওখানে যে ধরনের মামলাগুলো হয়, তাহলে আপনাদের আইডিয়া থাকবে। এবং এটা আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই যে এটা খুব যুক্তিযুক্ত একটা কাজ হয়েছে, কিন্তু এটার প্রয়োগটা যে কত ভয়ানক রকমভাবে হচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সুতরাং মানে যে কোনো কিছু হইলেই ফেসবুকে চলে আসা, কোনো এভিডেন্স ছাড়া, কোনো প্রমাণ ছাড়া ইচ্ছা মতো একজনকে পচানো, ইচ্ছা মতো একজনকে নিয়ে কথা বলা, এই ভদ্রমহিলা যে কাজটি করেছেন সেটা হয়তো বা তার জায়গা থেকে সঠিকই ছিল, উনি হয়তো লজিকে আছে, কিন্তু আইন তো অন্য ভাষা বোঝে। আইনের কথা হচ্ছে তুমি যখন কাউকে নিয়ে কোনো কমপ্লেইন করবা, কাউকে নিয়ে যখন তুমি কোনো কিছু বলবা যেটা তার সম্মানে গিয়ে আঘাত লাগে বা যেটা তাকে হিট করে, সেই জিনিসের যদি প্রপার ডকুমেন্ট তুমি পাবলিকলি ওপেন না করে তাকে তুমি শো করো, তাহলে কিন্তু সে তোমার নামে অ্যাকশন নিতে পারবে। এবং যেটা ওনার এগেনিস্টে হয়েছে, এখন উনি একটা মামলা করেছেন, ওনাও একটা মামলা করেছেন, মামলায় লড়ালড়ি হবে এবং এটা সামনের দিকে কোথায় যাবে আমরা সহজেই অনুমান করতে পারি। তো এই জিনিসগুলো একটু জানতে হয়, না জেনে ফেসবুকটাকে যাচ্ছে তাই মতো ইউজ করাটা ঠিক না। আরেকটা বিষয় দেখেন, ইদানিং একটা জিনিস লক্ষ্য করবেন, সরি টু সে, এবং এটার জন্য হয়তো বা সরকার খুব শীঘ্রই স্টেপ নিবে, কারণ আমি জানি যে এগুলো নিয়ে সরকার খুব সচেতন। সেটা হলো যে কোনো একজন সেলিব্রিটি বা কেউ একজন কোনো পোস্ট দেখ বা কোনো ছবি দেখ, সে যদি ভুল করে বা অন্যায় করে, বা করতেই পারে একটা মানুষ, তাই না? কিংবা ধরেন সে হয়তো টুকটাক যে জিনিসটার পারপাসটা করতে চেয়েছিল সেটা হয়নি, বা অন্য কোনো একটা কিছু হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত সেলিব্রিটিকে নিয়ে আমি বলছি, গিয়ে দেখেন তাদের স্ট্যাটাসে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি কারা, পাবলিক রিলেটেড সেলিব্রিটি কারা, ক্রিকেটাররা, এদের কোনো শত্রু নাই, রাইট? ইভেন কি এদের স্ট্যাটাস পর্যন্ত, এদের ছবিতে পর্যন্ত আজে বাজে কমেন্টস করে। আরে ভাই, আপনি যখন একটা মানুষকে গালি দেন, আপনি যখন একটা মানুষকে বকা দেন, এটাতে কি হয় জানেন? আপনার ফ্যামিলির পরিচয় উঠে আসে। কেউ ধোয়া তুলসীর পাতা না, কেউ ভালো মানে একদম পরিপূর্ণ ভালো মানুষ না। তাহলে আমি যখন একটা মানুষকে আঙ্গুল তুলছি, আমি যখন একটা মানুষকে গালিগালাজ করছি, তখন কি হচ্ছে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে উঠে আসছে। আমি কোন পরিবারে বড় হয়েছি, আমার বাবা আমাকে কি শিখেছে, আমার মা আমাকে কি শিখেছে। অদ্ভুত বিষয় হচ্ছে ফেসবুকটাকে আমাদের দেশের, আমার কেন জানি মনে হয়, এটা আমার ব্যক্তিগত পারসেপশন, 90% মানুষই এখনো সিরিয়াসলি নেয়নি। এবং উনি মনে করে যে গালি একটা দিয়ে গেলাম, দিয়ে ভুলে গেছে, জানেন? মানে দিছে আধা ঘন্টা আগে একটা স্ট্যাটাসে গিয়ে একজনকে গালি দিয়ে এসছে, আজে বাজে কথা বলে এসছে, ভুলে গেছে সে আধা ঘন্টা। সে মনে করে যে পাইলাম ছবির মতো। এবং ফেসবুকের যে হোম মানে ওয়ার্ল্ডটা, যেটাকে আমরা বলি, এটা নদীর বাণীর মতো। এটা একটা কন্টেন্ট, কিন্তু ইউটিউবের মতো না, এটা নদীর কন্টেন্টের মতো। বা নদীর পানি যেরকম দুইবার বয় না, একবার স্রোতে ভেসে যায়, এটা যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে। আপনি ওয়ালে খুঁজতেছেন 100টা কন্টেন্ট, থাম 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 করে দেখলেন যে হারাই গেল, 5 দিন পর এটা নাই। কিন্তু আপনি যে কমেন্টসটা করেছেন একজনকে, আপনি যে গালিটা দিয়েছেন, সে তো ঠিকই মনে রেখেছে, বা সে তো ঠিকই ওই জিনিসটা মাথায় রেখেছে। শত্রু বাড়াচ্ছেন। এমনকি ফেসবুকে যখন আমরা ইমো ইউজ করি, প্রত্যেকটা স্ট্যাটাসে আমরা যখন লাইক বা হাহা হিহি আনলাইক, এই যে সাইনগুলো আমাদেরকে দিয়েছে ফেসবুক, এগুলো ইউজ করার ক্ষেত্রেও অনেক সময় সাবধান থাকাটা খুবই জরুরি, খুবই জরুরি। ফেসবুক এমন একটা জায়গা যেটা একটা মানুষকে রিড করার জন্য খুব ইজি। আপনি জাস্ট খালি তার প্রোফাইলে যান, তার স্ট্যাটাসগুলো দেখেন, তার ছবি শেয়ারিংগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে তার ডিপ মেন্টালিটি কি। তো আপনি একটা ধরেন আপনার ভেতরের যে জিনিসটা আপনি 10 জন মানুষকে জানতে দিতে চান না, অথচ লাইক কমেন্টস আর শেয়ারের কারণে আপনি সেই জিনিসটাকে লাখ লাখ মানুষের কাছে তুলে দিচ্ছেন। একটু চিন্তা করার প্রয়োজন না? অ্যান্ড আনফর্চুনেটলি আমরা কেউই এ ধরনের চিন্তা করে কাজ করি না। এবং যে কারণেই এই সালমা